তাহলে আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। ফিজিক্সের একটা চ্যাপ্টার, এক্সপ্লোরিং ফোর্সেস। তো ধরে নাও তুমি একটা কোন একটা বলকে তুমি পুশ করছো। তুমি একটা কোনো বলকে পুশ করছো, হ্যাঁ কি না? তো যত জোরে পুশ করবা তত জোরে বলটা দূরে সরে যাবে। তো যদি অনেক সময় আমরা এই টার্মটা ইউজ করি যে আমরা অনেক বেশি ফোর্স দিয়ে ফেললাম বলটাকে, এরকম টার্ম আমরা ইউজ করি, হ্যাঁ কি না? আবার কেউ মনে করো তুমি বললা দরজাটা একটু টেনে দে। তো দরজাটা তুমি পুল করলা। দরজাটা টেনে দেওয়া মানে কি? পুশ করা মানে কি? ঠেলা। আর পুল করা মানে কি? টানা, হ্যাঁ কি না? কিন্তু কেউ দরজাটা খুব জোরে টানলো আর ধুম করে আওয়াজ হলো, তখন আমরা বলি যে একটু বেশি ফোর্স দিয়ে দরজাটা তুই আটকালি। তো এরকম এই এই ব্যাপারটা হচ্ছে, এই যে পুল আর পুশই হচ্ছে তোমার ফোর্স। এই যে দেখো এখানে পরের হেডিং এ কি দেওয়া আছে? ফোর্স আ পুশ অর এ পুল। তাহলে এখান থেকে এগুলো পড়বা, এই যে ডোর দিয়ে এক্সাম্পল টেক্সাম্পল দেওয়া আছে, এগুলো বোঝানোর কিছু অত নেই। আমি ডাইরেক্ট চলে আসি ফোর্সের ডেফিনেশন। যে আ পুশ অর পুল অন অ্যান অবজেক্ট ইজ কল্ড ফোর্স। এটাকে একটা ব্র্যাকেট করে দাও। আ পুশ অর এ পুল অন অ্যান অবজেক্ট ইজ কল্ড ফোর্স। দেখো এবার এই যে এই ছবিটাতে দেখো, এইখানে এই ছেলেটা এখানে পুশ করছে আর এই ছেলেটা এখানে পুল করছে। এখানে লেখাটাও তো বোঝা যাচ্ছে না। এই ছেলেটা এখানে পুল করছে। তাহলে পুশ কোন দিকে করছে? এই দিকে করছে, ইয়েস অর নো? পুল কোন দিকে করছে? এই দিকে করছে, ইয়েস অর নো? তার মানে ফোর্সের একটা ডাইরেকশন আছে। ফোর্সের কি আছে? একটা ডাইরেকশন আছে, এটাও মনে রাখতে হবে। ওটাকে বলে ডাইরেকশন অফ ফোর্স। এইখান থেকে এবার ব্র্যাকেট করো, দ্য ডাইরেকশন in which the object is pushed or pulled is called the direction of force। ঠিক আছে? তো আমরা প্রতিদিন অনেক ফোর্স দিয়ে অনেক কাজ করে থাকি। যেমন কোন কোন ক্ষেত্রে আমরা ফোর্স অ্যাপ্লাই করি? কোনো কিছুকে পুশ করা, কোনো কিছুকে পুলিং করা, কোনো কিছুকে লিফটিং করা, একটা বইকে লিফট করা, পিঠে যে ব্যাগ নিয়ে যায় ব্যাগকে লিফট করা, স্ট্রেচিং করা, ধরো গার্ডারকে স্ট্রেচিং করছি, কোনো কিছুকে টুইস্ট করা। ধরো না আটা মাখার সময় আমাদের মায়েরা আটার ডোটাকে টুইস্ট করে। কোনো কিছুকে প্রেস করা, ধরে নাও ফ্যানের সুইচকে প্রেস করলাম, এগুলো সব ফোর্স আমরা অ্যাপ্লাই করি আমাদের এভরিডে লাইফে, একই না? এগুলো সব রিডিং করবা, এই এক্সাম্পল গুলো সব রিডিং করবা, যে এগুলো কিছুই বোঝানোর নেই। উই পুশ আপ ফুটবল। একটা ফুটবলকে কিক করা মানে কি? ফুটবলটাকে আমরা পুশ করলাম, তাই না? এগুলোতে বোঝানোর কিছু নেই। এবার চলে আসো, তোমাকে এবার মনে রাখতে হবে যে ফোর্স অ্যাপ্লাই করতে হলে কোনো কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়, ইন্টারঅ্যাকশন। ফোর্স ইজ ডিউ টু অ্যান ইন্টারঅ্যাকশন। কথাটার মানে হচ্ছে, এই ছবিটাতে দেখো এই লোকটা, এই যে এই লোকটা দাঁড়িয়ে আছে আর এই গাড়িটাকে টাচ করে নেই। দেখো গাড়িটার লোকটার মাঝখানে একটা ডিস্টেন্স আছে। তাহলে লোকটা যদি ফোর্স অ্যাপ্লাই করে তাহলে গাড়ির পজিশনের কোনো কি চেঞ্জ হবে? যদি লোকটা গাড়িটাকে টাচ না করে, কোনো কিছুই হবে না। কিন্তু সেকেন্ড ছবিটাতে দেখো, লোকটা ফোর্স অ্যাপ্লাই করার সময় গাড়িটাকে টাচ করেছে, ইয়েস অর নো? তার মানে ফোর্স অ্যাপ্লাই করতে হলে, মানে ফোর্স দিয়ে কোনো কাজ করাতে হলে তোমাকে অবজেক্টটার সাথে কি করতে হবে? ইন্টারঅ্যাক্ট করতে হবে। ইন্টারঅ্যাকশন মানে একটু টাচ করতে হবে। যে an interaction of one object with another object results in a force between the two objects। যেমন এখানে একটা কথা লেখা আছে যে, ছোট করে দিই, যেমন এখানে একটা কথা লেখা আছে যে at least two objects must interact with each other for a force to come into play as shown in effects। ওদেরকে অ্যাটলিস্ট কোনো কিছু টাচ হওয়া বা কিছু একটাতে আসতেই হবে।
যেমন এখানে এই এক্সাম্পলটা তোমরা ভালো করে একটু দেখে দেখো, যে সাপোজ এ ম্যান ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড এ স্টেশনারি কার। স্টেশনারি মানে নট মুভিং, মানে থেমে আছে, এরকম একটা গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে এখানে। তো যদি কোনো ইন্টারাকশন না হয় তার মানে নো ফোর্স অ্যাক্টস। যদি ফোর্স না হয় তাহলে কার ডাজ নট মুভ, গাড়িটাও চলবে না। কিন্তু এখন মনে করো লোকটা গাড়িটাকে পুশ করার জন্য গাড়িটাকে টাচ করলো। এই যে দেখো লেখা আছে ম্যান পুশেস দ্য কার উইথ হিজ হ্যান্ড ডিউ টু হুইচ কার স্টার্টস মুভিং, গাড়িটা চলতে শুরু করলো। তাহলে এখানে ইন্টারাকশন হচ্ছে এই জন্য ফোর্সটা অ্যাপ্লাই হলো, আর ফোর্সটা অ্যাপ্লাই হলো এই জন্যই গাড়িটা সামনের দিকে চলতে শুরু করলো। তাহলে এত অব্দি খুবই সহজ এক্সাম্পল, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল, হ্যাঁ কি না? এর মধ্যে কি এমন কোনো কঠিন ব্যাপার আছে? না। আচ্ছা, নেক্সট চলে আসো হচ্ছে এইখানে। যখন বলো তো, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে, এই দুটো ছেলে নিজেদেরকে পুশ করছে না পুল করছে? পুশ করছে, পুশিং। আর এখানে দেখে কি মনে হচ্ছে, এই লোকটা এই গরুটাকে পুশ করছে না পুল করছে? পুল করছে, টানছে, একই না? তো এগুলো জিনিস আমি বলবো না, এগুলো জিনিস তোমরা নিজেরা এখানে রিডিং লিখে রাখো, রিডিং করে রাখবা। এগুলো থেকে কেস বেসড কোয়েশ্চেন দিতে পারে। নেক্সট চলে আসা হচ্ছে, এখন আমরা আসল জিনিসগুলোতে ঢুকবো। ফোর্সের একটা ম্যাগনিটিউড আছে, ফোর্সের একটা ম্যাগনিটিউড আছে প্লাস ফোর্সের একটা ডাইরেকশন আছে। ফোর্সের ম্যাগনিটিউড মানে কি, ফোর্সের একটা অ্যামাউন্ট হয়, মানে ফোর্সের একটা ভ্যালু হয়। ম্যাগনিটিউড মানে অ্যামাউন্ট, অ্যামাউন্ট হয়। কথার কথা আমি তোমাকে বললাম এই লোকটা এই গরুটাকে স্মল ফোর্স দিয়ে টানছে, স্মল ফোর্স দিয়ে টানছে। অথবা এমন হতে পারে লোকটা গরুটাকে তোমার হচ্ছে হাই ফোর্স দিয়ে টানছে, মানে বেশি ফোর্স দিয়ে টানছে। তাহলে আমি যে এই দুটো টার্ম ইউজ করলাম, স্মল ফোর্স হাই ফোর্স, তার মানে হচ্ছে এটা কি বলতো, ম্যাগনিটিউড। এটা মানে কি, ম্যাগনিটিউড, যে কতটা বেশি বা কতটা কম। কিন্তু দেখো তো লোকটা গরুটাকে কোন দিকে টানছে, ওই দিকে টানছে না এই দিকে টানছে, মানে রাইট সাইডে টানছে না লেফট সাইডে টানছে, মানে কোন দিকে টানছে বলো? লেফট সাইডে টানছে। তাহলে ধরে নাও লেফট সাইডে যে টানলো, তাহলে লেফট সাইডে টানাটা এটা কি হয়ে গেল, এটা কি হয়ে গেল, ডাইরেকশন হয়ে গেল। সেই জন্য ফোর্স কে বলে ভেক্টর, ভেক্টর কোয়ান্টিটি, লিখে রাখো পাশে, ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি তাকে বলে যার ম্যাগনিটিউডও আছে আবার যার ডাইরেকশনও আছে। ভেক্টর কোয়ান্টিটি মানে কি বললাম, যার ম্যাগনিটিউডও আছে যার ডাইরেকশন দুটোই আছে তাদেরকে ভেক্টর কোয়ান্টিটি বলে। আর যাদের শুধু ম্যাগনিটিউড হয় কোনো ডাইরেকশন হয় না তাদেরকে স্কেলার কোয়ান্টিটি বলে। তাদেরকে কি বলে বললাম, স্কেলার কোয়ান্টিটি। স্যার এক্সাম্পল, স্পিড, স্পিডের শুধু ভ্যালু হয় কিন্তু স্পিডের কোনো ডাইরেকশন হয় না, তো ওটা হচ্ছে আবার স্কেলার কোয়ান্টিটি। কিন্তু এখন শুধু তুমি ভেক্টর কোয়ান্টিটিটাই মাথায় রাখো। তাহলে স্যার ফোর্সের ম্যাগনিটিউড মানে কি, দ্য স্ট্রেংথ অফ ফোর্স ইজ এক্সপ্রেসড বাই ইটস ম্যাগনিটিউড। মানে স্ট্রেংথ মানে ওই যে এখনই যে বললাম স্মল ফোর্স না হাই ফোর্স, ওটাই হচ্ছে ওর ম্যাগনিটিউড। স্যার এটার কি কোনো ইউনিট আছে? এদিকে তাকাও, ওইদিকে না। এটার কি কোনো মানে ইউনিট আছে? যেমন স্যার আমি বললাম, আমি তোমাকে বললাম একটা বস্তা আছে, ওই বস্তাটাকে তুমি তুলছো, তুলে তুলে বস্তাটার ওয়েটটাকে তুমি আইডিয়া করলা। তো তুমি কি বলবা যে বস্তাটার ওজন 1 কেজি, নাহলে 2 কেজি? কেজি ইউজ করি আমরা, কেজিটা কি ওর ম্যাগনেট মানে ইউনিট, নাকি না?
সেরকম ফোর্সের ম্যাগনিটিউডেরও একটা ইউনিট হয়, ইউনিটটার নাম হচ্ছে নিউটন। ইউনিটটার নাম কি? নিউটন। নিউটনকে লেখা হয় এন দিয়ে, ক্যাপিটাল এন দিয়ে লেখা হয়। এবার স্যার নিউটন এদিকে ভালো করে শুনবা। নিউটন মানে হচ্ছে, ধরে নাও এখানে একটা 1 কেজির একটা ব্যাগ আছে। কয় কেজির ব্যাগ? 1 কেজির একটা ব্যাগ। এই 1 কেজি ব্যাগকে তুমি ফোর্স দিয়ে ওর জায়গাটাকে চেঞ্জ করলা। 1 কেজির ব্যাগটাকে তুমি ফোর্স দিয়ে জায়গাটা চেঞ্জ করলা। কতটা জায়গাটা চেঞ্জ করলা? 1 মিটার। 1 মিটার ডিস্টেন্স তুমি জায়গা চেঞ্জ করলাম। আমি যেটা বললাম মন দিয়ে শুনলা তো? তোমার কাছে 1 কেজির একটা বস্তা আছে, এই 1 কেজির বস্তাটাতে তুমি ফোর্স অ্যাপ্লাই করে তুমি ফোর্স অ্যাপ্লাই করে তুমি ওকে 1 মিটার সরালা। তার মানে তুমি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলা। তার মানে তুমি কত নিউটন ফোর্স অ্যাপ্লাই করলা? 1 নিউটন। এটা মনে থাকবে তো? তাহলে 1 নিউটন মানে 1 কেজির কোনো জিনিসকে যেই অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে 1 মিটার ডিসপ্লেসমেন্ট করানো যায়, 1 মিটার জায়গা চেঞ্জ করানো যায়, আসলে তাকে বলে হচ্ছে 1 নিউটন। তাহলে দেখো এখানে ডেফিনেশন দেওয়া আছে যে 1 নিউটন ইজ দ্য ফোর্স হুইচ ক্যান মেক। আচ্ছা দাঁড়াও, এটাকে এত অব্দি আগে ব্র্যাকেট ক্লোজ করে দাও, তারপরে এখান থেকে আবার ব্র্যাকেট করো। 1 নিউটন মানে হচ্ছে, এই যে দেখো এখানে বলা আছে 1 কিলোগ্রাম মাসের কোনো জিনিসকে যদি 1 মিটার পার সেকেন্ডের স্পিড তুমি দিতে পারো যে ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে ওটাকে 1 নিউটন বলে। ঠিক আছে? তাহলে আমি আবার এখানে বলে দিচ্ছি, এখানে একটা জিনিস খালি মিস হয়েছে, যে তুমি ফোর্স অ্যাপ্লাই করলা, তাহলে 1 কেজির কোনো জিনিসকে 1 মিটার পর্যন্ত সরালা, কিন্তু সরাতে তোমার টাইম লাগলো 1 সেকেন্ড। কত সেকেন্ড টাইম লাগলো? 1 সেকেন্ড। তাহলেই বলবো এই ফোর্সটা হচ্ছে 1 নিউটন। কি বোঝা গেল তো? আচ্ছা, তাহলে জিনিসটা এইভাবে দাঁড়াচ্ছে যে 1 নিউটন মানে হচ্ছে 1 কিলোগ্রামের কোনো জিনিসকে যতটা ফোর্স দিলে জিনিসটা 1 মিটার পার সেকেন্ডের স্পিড গেইন করবে, মানে 1 সেকেন্ডে 1 মিটার সরে যাবে, তাকে 1 নিউটন বলে। আচ্ছা, পারবা তো জিনিসটা? আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে এই ছবিতে দেখো, এই ছবিটাতে দেখো, এই যে দুটো ছেলে আছে, এই যে দুটো ছেলে আছে, এই দুটো ছেলে একই দিকে ফোর্স দিচ্ছে না দুজনে অপোজিট দিকে ফোর্স দিচ্ছে? দেখো তো, এই ছেলেটাও এই দিকে ফোর্স দিচ্ছে, ওই ছেলেটাও এই দিকেই ফোর্স দিচ্ছে, ইয়েস অর নো? কিন্তু এর পরের ছবিটাতে দেখো, দুটো ছেলে অপোজিট সাইডে ফোর্স দিচ্ছে, এই ছেলেটা এই দিকে ফোর্স দিচ্ছে, এই ছেলেটা এই দিকে ফোর্স দিচ্ছে, ইয়েস অর নো? তাহলে এই ব্যাপারটা তো মানে সিনটা একটু অন্যরকম দাঁড়াবে। ধরে নাও আমি তোমাকে বললাম এইখানে একটা বক্স আছে, প্রথম যে ছেলেটা আছে, প্রথম ছেলেটা 2 নিউটন 2 নিউটন ফোর্স দিল, আর পরের যে ছেলেটা আছে ও মনে করো 3 নিউটন ফোর্স দিল। কি বোঝা গেল তো? তাহলে যদি দুজনে একই দিকে দুজনে একই দিকে যদি ফোর্স দেয়, তাহলে ওরা যতটা ফোর্স দিচ্ছে টোটালটা প্লাস হয়ে যাবে। টোটালটা কত হয়ে যাবে? প্লাস হয়ে 5 নিউটন দিচ্ছে। তখন এই অবজেক্টটা এই দিকে অনেক তাড়াতাড়ি সরে যাবে, ইয়েস অর নো? মনে করো তুমি আর তোমার বাবা দুজন মিলে একই দিকে একটা বাক্সকে ধাক্কা দিচ্ছ, তাহলে দুজনের ফোর্সটা অ্যাড হয়ে যাবে, তাহলে বাক্সটা অনেক তাড়াতাড়ি জায়গা চেঞ্জ করবে, ইয়েস অর নো? এবার মনে করো এই সেকেন্ড কেসে এই ছেলেটা, মনে করো প্রথম ছেলেটা 2 নিউটন ফোর্স দিচ্ছে, আর পরের ছেলেটা মনে করো 3 নিউটন ফোর্স দিচ্ছে, কিন্তু এ দিচ্ছে এই দিকে, এ দিচ্ছে এই দিকে। তাহলে বাক্সটার উপরে কে বেশি জোর দিচ্ছে, প্রথম ছেলেটা
নাকি দ্বিতীয় ছেলেটা? দ্বিতীয় ছেলেটা বেশি ফোর্স দিচ্ছে, ইয়েস অর নো? তাহলে কার শক্তি বেশি? দ্বিতীয় ছেলেটার শক্তি বেশি। তাহলে দ্বিতীয় ছেলেটা যেই দিকে পুশ করছে, বাক্সটা ওই দিকে সরে যাবে, ইয়েস অর নো? কারণ প্রথম ছেলেটা তো হেরে গেল। কিন্তু এইখানে এইখানে বাক্সটা যত স্পিডে এইদিকে যাচ্ছে, এইখানে কি বাক্সটা আর অত স্পিডে যাবে? যাবে না। কারণ অপোজিট সাইড থেকে এ তো 2 নিউটন ফোর্স দিচ্ছে, ইয়েস অর নো? তাহলে এরকম কেস হলে এটা আবার মাইনাস হয়, এ দিচ্ছে 3 নিউটন আর এ দিচ্ছে 2 নিউটন, কিন্তু অপোজিট সাইডে দিচ্ছে, তাই মাইনাস। তাহলে টোটাল কত ফোর্স? 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হলো অ্যাকচুয়ালি। তাহলে আগেরটাতে কত নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল? 5 নিউটন, তাই বাক্সটা তাড়াতাড়ি যাবে, একই না? কিন্তু এখানে অপোজিটে ফোর্স দেওয়াতে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে 1 নিউটন। অ্যাকচুয়ালি বাক্সটার উপরে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে 5 নিউটন বেশি বড় নাকি 1 নিউটন? 5 নিউটন। তো 1 নিউটন কম, সেই জন্য বাক্সটা কম স্পিডে এইদিকে যাবে। জিনিসটা প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে ভাবো। ধরো না তুমি আর আমি দুজন মিলে একটা বাক্সকে আমি পুশ করছি, এবার তোমার শক্তি বেশি, আমার শক্তি কম। তাহলে বাক্সটা তুমি ঠেললে আমার দিকে চলে আসবে, একই না? কারণ আমার শক্তি কম, তোমার শক্তি বেশি। কিন্তু তুমি যদি এখানে আহ বাক্সটার উপরে কত ফোর্স অ্যাপ্লাই হলো সেটা যদি বের করতে চাও, তাহলে যার ফোর্স বেশি মানে 3, আর যার ফোর্স কম এই তার থেকে ওটা মাইনাস করে বাক্সটার উপরে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হলো 1 নিউটন ফোর্স। আর এখানে কি হলো, দুজনেই একই ডাইরেকশনে ফোর্স দিচ্ছে। একজন দিচ্ছে 3 নিউটন, একজন দিচ্ছে 2 নিউটন, তাহলে দুজনেরটা একসাথে ফোর্স হবে। একসাথে হওয়া মানে কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। অ্যাড হলো মানে টোটাল 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই হলো বাক্সটার উপর। তাহলে এখানে দুই দুই রকমের সিনারিও হচ্ছে, অ্যাকচুয়ালি 3 রকমের, পরে দেখাচ্ছি আর একটা। যে যদি সেম ডাইরেকশনে হয়, কি বুঝালাম? এই যে প্রথম সিনারিওটা এইটা, এইটা বুঝালাম যে দুজনেই একই দিকে ফোর্স দিচ্ছে। দুজনে একই দিকে যদি ফোর্স দেয়, তাহলে ওদের ফোর্স দুটোকে আমরা অ্যাড করে দিই, আমরা ওটাকে প্লাস করে দিই, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে এখানে বলো তো, তোমাকে যদি এই কোয়েশ্চেনটা থেকে লাইন দেয় যে ইফ two men push this heavy box in same direction, it becomes much easier to move the heavy box, হ্যাঁ কি না? মাচ ইজিয়ার, তাহলে অনেক ইজি হবে বক্সের জায়গাটাকে চেঞ্জ করা। কারণ এখানে দুজনের ফোর্স অ্যাড হয়ে অনেক বিগার ফোর্স হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? অনেক, এই যে দেখো এখানে লেখা আছে অনেক বিগার ফোর্স হয়ে যাচ্ছে। 3 + 2 মিলিয়ে টোটাল কত হয়ে গেল? 5 হয়ে গেল। সেই জন্য বিগার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে জন্য বক্সটা ভেরি ইজিলি মুভ করে যাবে। বোঝা গেল তো? আচ্ছা, এইবার মনে করো যদি দুজনে অপোজিট ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করে, যদি অপোজিট ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করে তাহলে তো আমরা মাইনাস করব, হ্যাঁ কি না? তাহলে নেট ফোর্স যখন বের করব, তখন হয় ওদের মাইনাস মাইনাস করাকে কি বলে? ডিফারেন্স বের করা। যেমন মনে করো এই ছেলেটা এই ছেলেটা এই দিকে দিচ্ছে 3 নিউটন, সরি 2 নিউটন ফোর্স, 2 নিউটন ফোর্স, আর এটা মনে করো বাক্সটা। আর এই ছেলেটা এই দিকে দিচ্ছে 3 নিউটন ফোর্স, তাহলে কার জোর বেশি? এর দ্বিতীয়টার, দেখি না? তাহলে বাক্স যার জোর বেশি বাক্সটা সে ওই দিকে সরাতে পারবে। কিন্তু বাক্সটার উপরে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হলো কত ফোর্স? এ দিচ্ছে 3 নিউটন, কিন্তু অপোজিট সাইড থেকে 2 নিউটন ওকে ওভারকাম করার চেষ্টা করছে, তাহলে 2 কে মাইনাস করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হচ্ছে কত নিউটন ফোর্স? 1 নিউটন ফোর্স, তাই ডিফারেন্স বের করলাম, ডিফারেন্স। কিন্তু এক্ষেত্রে বাক্সটাকে মুভ করা কি আর ইজি হবে? ইজি হবে না। তোমাকে হচ্ছে অনেক একটু হার্ড হয়ে যাবে, কারণ অপোজিট সাইড থেকে আরেকটা ছেলে পুশ করছে। যে অ্যাজিউমিং দ্যাট ওয়ান অফ দ্য মেন ইজ স্ট্রঙ্গার অফ দ্য টু, একজন বেশি শক্তি, অ্যান্ড অ্যাপ্লাইস এ লার্জার পুশিং ফোর্স, যে বেশি জোরে পুশ করছে, তাহলে বক্সটা ওর যেই দিকে পুশ করছে সেই দিকে সরে যাবে। উই ক্যান সে দ্যাট দ্য বক্স উইল মুভ ইন দ্যাট ডাইরেকশন ইন হুইচ এ লার্জার ফোর্স ইজ অ্যাপ্লাইড বাই দ্য স্ট্রঙ্গার ম্যান।
কিন্তু বক্সটা কি আর তাড়াতাড়ি যাবে নাকি স্লোলি যাবে বলো তো? স্লোলি যাবে, কারণ ও যতই শক্তি দিক না কেন অপোজিট সাইড থেকে তো আরেকজন ফোর্স দিচ্ছে। আচ্ছা, তাহলে নেট ফোর্স কত হচ্ছে? নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বক্স ইন দিস কেস ইজ ইকুয়াল টু দ্য ডিফারেন্স ইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য টু ফোর্সেস অ্যাপ্লাইড বাই দ্য টু ম্যান। কি ডিফারেন্স? ওদের মাইনাস করতে হবে, তাহলে তুমি নেট ফোর্স পাবা। আচ্ছা, এখান থেকে এবার তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিচ্ছি। মনে করো একটা ছেলে একটা ছেলে একটা মনে করো গাড়িকে ধাক্কা দিচ্ছে। একটা ছেলে একটা গাড়িকে ধাক্কা দিচ্ছে, এরকম এই দিকে ধাক্কা দিচ্ছে। এবার এই ছেলেটা অ্যাপ্লাই করছে 5 নিউটন ফোর্স। এবার ছেলেটাকে দেখে আর একজন ওকে হেল্প করতে আসলো। কি বললাম? ছেলেটাকে দেখে আর একটা ছেলে ওকে হেল্প করতে আসলো। ও এবার গাড়িটাকে ধাক্কা দিচ্ছে। এবার এই সেকেন্ড ছেলেটা দিচ্ছে 7 নিউটন ফোর্স। তাহলে গাড়িটার উপরে টোটাল কত ফোর্স অ্যাপ্লাই হলো? তাহলে দুজনে সেম ডাইরেকশনে দিচ্ছে। সেম ডাইরেকশনে দিলে প্লাস করব, 5 + 7 টোটাল কত হলো? 12 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। বোঝা গেল? পারবা তো এরকম যদি কেস স্টাডি দেয়? আচ্ছা, এবার মনে করো সেকেন্ড কেস দিলাম, যে আমি বললাম যে একটা ছেলে একটা গাড়িকে পুশ করছে। একটা ছেলে একটা গাড়িকে পুশ করছে। এবার এই ছেলেটা মনে করো 5 নিউটন ফোর্স দিচ্ছে। কিন্তু গাড়িতে যে ড্রাইভারটা বসে আছে, বুঝলা তো? গাড়িতে যে ড্রাইভারটা বসে আছে সেই ড্রাইভারটা গাড়িটাকে রিভার্সে টেনে দিল। গাড়িকে রিভার্স করা যায় জানো তো? গাড়িকে পিছন দিকে টানা যায়। রিভার্সে টেনে দিল, মনে করো 10 নিউটন ফোর্স টেনে দিল। তাহলে তোমাকে জিজ্ঞাসা করলো যে গাড়িটা কোন দিকে যাবে। মনে করো বললো রাইট সাইডের দিকে যাবে নাকি লেফট সাইডের দিকে যাবে। লেফট সাইডের দিকে কেন? কারণ কে বেশি জোর দিচ্ছে? গাড়িটা, হ্যাঁ কি না? এবার তোমাকে জিজ্ঞাসা করলো গাড়িটার উপরে নেট ফোর্স কত অ্যাপ্লাই হলো। হ্যাঁ, তাহলে গাড়িটা দিচ্ছিল 10, কিন্তু উল্টা দিক থেকে ছেলেটা দিচ্ছে 5। কিন্তু দুটো অপোজিট ডাইরেকশনে হলে মাইনাস করতে হয়, তার মানে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে গাড়িটার উপর। কি পারবা তো এরকম যদি কেস স্টাডি দেয়? আমি তো এটা খুবই নর্মাল একটা দিলাম। আচ্ছা, এইবার মনে করো অপোজিট ডাইরেকশন দিয়েই বলছি। এখানে মনে করো খেলা হচ্ছে, এটা কি? টাগ অফ ওয়ার, হ্যাঁ কি না? এই স্টুডেন্টস গুলো এই দিকে টানছে, এই স্টুডেন্টস গুলো তিনজন মিলে এই দিকে টানছে। এখানে এরা তিনজন মিলে টোটাল ফোর্স দিচ্ছে, মনে করো আমি বললাম 30 নিউটন, বুঝলা? আর এখানে এই তিনজন মিলে টোটাল ফোর্স দিচ্ছে 30 নিউটন। দুজন দিকেই ইকুয়াল ইকুয়াল ফোর্স দিচ্ছে। তাহলে বলো তো, এই যে মাঝখানে যে হ্যান্ডকারচিপটা লাগানো আছে, যেটা ডিসাইড করবে কে জিতলো কে হারলো, পারবা তো? তাহলে এই হ্যান্ডকারচিপের কি পজিশন কোনো চেঞ্জ হবে? হবে না। কারণ অপোজিট ডাইরেকশনে হলে আমরা প্লাস করি না মাইনাস করি বলো তো? মাইনাস করি। তাহলে 30 - 30 করলে টোটাল ফোর্স কত হলো? 0। 0 হলে কি অবজেক্টের পজিশনের কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। কি পারবা তো? তাহলে অপোজিট ডাইরেকশন কিন্তু সেম ম্যাগনিটিউড অফ ফোর্স হলে কোনো ডাইরেকশন চেঞ্জ হয় না। এই যে ইফ টু ফোর্সেস অ্যাপ্লাইড অন এন অবজেক্ট আর ইকুয়াল, কি লেখা আছে? ইকুয়াল 30 30 in magnitude and act in opposite direction, then the net force acting on the object is 0. আর যেহেতু 0, সেই জন্য কি লেখা আছে? since the net force acting on the object is 0, it is in this case the object does not move at all, it remains in the same position. কি পারবা? এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করো, এগুলো এগুলো লাগবে তো। উপরের গুলো ব্র্যাকেট করবা, রেকর্ডিং হচ্ছে। উপরের এই লাইনগুলো আন্ডারলাইন করো, আর এইটাকে ব্র্যাকেট করে দাও। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। নিচের এই আন্ডারলাইন গুলো করো। এই যে এটাও লাগবে, the box will however move very slowly in this case because, গোটাটা লাগবে। এই গোটাটাই লাগবে, এই তিনটা লাইন গোটা, 3 4টা লাইন গোটাটাই লাগবে। নেট ফোর্স ইজ স্মল পর্যন্ত।
বুঝা গেল তো? আচ্ছা, এক নাম্বারটাও ইয়ে করে দাও। এক নাম্বারটাও তোমার, এক নাম্বার কেসটাও কোথা থেকে কত অবধি, আগে এখান থেকে এত অবধি ব্র্যাকেট করো, তারপরে তোমার লাগবে হচ্ছে এই যে এখান থেকে এত অবধি, নাও থেকে ভেরি ইজিলি পর্যন্ত যা আছে করতে হবে কিন্তু। বুঝছো তো? কি গো, এবার ভালো করে করতে হবে তো, সিরিয়াস হও এবার, চাপ নিতে শিখতে হবে। তাহলে তিনটা কেস আমরা শিখলাম, তিনটা কেস আমরা শিখলাম। যদি একই ডাইরেকশনে হয় তাহলে আমরা প্লাস করব, হ্যাঁ কি না? যদি অপোজিট ডাইরেকশনে হয়, যদি মনে করো একটা বেশি একটা ফাইভ, একটা মনে করো থ্রি, তাহলে যেই দিকে ফাইভ হচ্ছে ওই দিকে মুভ করবে, আর ওটা মাইনাস করবো, হ্যাঁ কি না? অপোজিট ডাইরেকশন এই উল্টা দিকেও হতে পারে, আবার এই রকম ভাবে অপোজিট ডাইরেকশনও হতে পারে, এটাও তো অপোজিটই হলো, হ্যাঁ কি না? একই কেস, এটাও মনে করো ফাইভ, এটা মনে করো থ্রি, তাহলে এখানে 20 লিখলাম, সরি এটা 2 হবে। এটাও 2 নিউটন ফোর্স হচ্ছে, হ্যাঁ কি না? কিন্তু মনে করো অপোজিট ডাইরেকশন, আইদার এরকম অর এরকম, এই দুটাই কিন্তু অপোজিট ডাইরেকশন, বুঝো? কিন্তু এটাও অপোজিট ডাইরেকশন হলো, এটাও অপোজিট ডাইরেকশনই হলো। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে, এও দিচ্ছে মনে করো 10, এও মনে করো দিচ্ছে 10, তাহলে অপোজিটে হলে মাইনাস করবো, ওভারঅল কত হচ্ছে 0। তাহলে তিনটা কেস আমরা করলাম। এই এক্সাম্পল গুলো ভালো করে পড়বে, টাগ অফ ওয়ার এর এক্সাম্পলটা ভালো করে পড়বে। যে এই এখান থেকে, এই যে দেখো টাগ অফ ওয়ার, টাগ অফ ওয়ার, এটা এখান থেকে এত অব্দি জাস্ট রিডিং করে রাখবে, এত বড় তোমাকে লিখতে হবে না, কিন্তু এটা জানতে তো হবে, পরীক্ষা ছোট করে লিখবে। তোমাকে পরীক্ষাতে এটা গোটাটা লিখতেও দিবে না, তোমাকে এটা কেস স্টাডি দিয়ে দিবে, ওখান থেকে তোমাকে 1 মার্কস এর কোশ্চেন জিজ্ঞাসা করবে যে কেন হ্যান্ড কারচিপটা সরলো না, কারণ দুই দিক থেকে অপোজিট ডাইরেকশনে সেম ফোর্স অ্যাপ্লাই করছে তাই সরলো না, এরকম লিখতে হবে। পারবা তো? কোনো কোয়েশ্চেন এখান থেকে? আচ্ছা স্যার, এবার ফোর্সের জন্য কি কি হয়, ফোর্সের এফেক্ট গুলো কি কি, দেখো এফেক্টস অফ ফোর্সেস, ফোর্স, এইদিকে তাকাও আগে। ফোর্স দিয়ে আমরা কোনো স্টেশনারি অবজেক্ট মানে থেমে থাকা অবজেক্টকে মুভ করাতে পারি। ধরে নাও একটা বল থেমে আছে, তুমি কিক করলা, বলটা মুভ হলো, ইয়েস অর নো? 2 নাম্বার, উল্টাও করতে পারি, মুভিং অবজেক্টকে স্টপ করে দিতে পারি। মনে করো কেউ একজন, মনে করো তোমার দিকে একটা খেলনা গাড়ি এগিয়ে আসছে, তুমি ওটাকে হাত দিলা, ওটা স্টপ হয়ে গেল, তো ফোর্স অ্যাপ্লাই করলা, তো স্টপ হয়ে গেল, তাই কি না? 3 নাম্বার কি, ফোর্স দিয়ে আমরা কোনো মুভিং অবজেক্টের স্পিডটাকে চেঞ্জ করতে পারি, মুভিং অবজেক্টের স্পিডকে চেঞ্জ করতে পারি। মনে করো একজন সাইকেল চালাচ্ছে, তুমি পেছন থেকে একটু টেনে দিলা, একটু ফোর্স দিয়ে দিলা, তাহলে ওর স্পিডটা কমে যাবে, নাকি না? আবার মনে করো কেউ সাইকেল চালাচ্ছে, তুমি পেছন থেকে একটু ধাক্কা দিয়ে দিলা, পুশ করে দিলা, তাহলে ওর স্পিডটা বেড়ে যাবে। তাহলে স্পিডও আমরা বাড়াতে কমাতে পারি ফোর্স দিয়ে। 4 নাম্বার কি, ফোর্স দিয়ে আমরা কোনো মুভিং অবজেক্টের ডাইরেকশনকে চেঞ্জ করতে পারি। যেমন মনে করো কেউ তোমাকে ফুটবল খেলার সময় বল পাস করলো, বলটা আসলো একটা ডাইরেকশনে, কিন্তু তুমি ফোর্স অ্যাপ্লাই করে ওটা অন্যকে পাস করে দিলাম, মানে ডাইরেকশনটা চেঞ্জ করে দিলাম, ফুটবলটার ডাইরেকশনটা চেঞ্জ করে দিলাম, তাই কি না? আচ্ছা 5 নাম্বার কি, ফোর্স অ্যাপ্লাই করে আমরা অবজেক্টের শেপ এন্ড সাইজকেও চেঞ্জ করতে পারি। যেমন মনে করো একটা স্প্রিং কে তুমি যদি প্রেস করো, তাহলে স্প্রিংটা ছোট হয়ে যাবে, তাই কি না? আবার যদি স্প্রিংটাকে টানো, স্প্রিংটা লম্বা হয়ে যাবে। একটা রাবার ব্যান্ডকে যদি তুমি টানো, রাবার ব্যান্ডটা লম্বা হয়ে যাবে, মানে শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্লাস ময়দা, আটা ময়দা মাখার সময় আমাদের মায়েরা ওটার উপরে ফোর্স অ্যাপ্লাই করে, তাই ওটার শেপটা চেঞ্জ হয়ে যায়। কি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন গুলো বুঝতে পারছো তো? কোনো এটার মধ্যে কঠিন এই চ্যাপ্টারটা একদমই না, খুবই ইজি চ্যাপ্টার। তাহলে প্রথমে একটা একটা করে দেখি। এবার এগুলা এক্সাম্পলে ভরা, এ ফোর্স ক্যান মুভ এ স্টেশনারি অবজেক্ট। এই যে দেখো এই ছেলেটা, একটা বল থেমে আছে, ছেলেটা এসে এটাকে কিক করবে, তাহলে বলটা মুভ করবে কি করবে না? তাহলে এটাই। আচ্ছা তাহলে তোমরা এই যে টেক এ রাবার বল এন্ড প্লেস ইট অন এ টেবিল টপ, নাও জেন্টলি পুশ দ্য বল, তাহলে বলটা মুভ করতে শুরু করবে, এই তো হয়ে গেল। এটা এখান থেকে এত অব্দি একটা।
তারপরে যখন কেউ পেনাল্টি কিক নেয় ফুটবল খেলার সময়, বলটা তো থেমে থেমে থাকে, গোলকিপারের সামনে বলটা থেমে থাকে, হ্যাঁ কি না? তার মানে থেমে থাকাকে কি বলে? স্টেশনারি। কিন্তু যখনই এসে ও কিক করলো, তখনই কি হয়ে গেল? বলটা মুভ করতে শুরু করলো। কিন্তু কিক করার আগে ওর স্পিড কত ছিল? 0। হ্যাঁ কি না? কোনো স্পিড ছিল কি? ছিল না। কিন্তু যখনই বলটাকে কিক করলো, তখন ও, এখানে কি লেখা আছে? ফুটবল স্টার্টস মুভিং। তাহলে এগুলা খুবই ইজি ইজি একটা এক একটা এক্সাম্পল। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, 2 নম্বরে চলে আসি। কোয়েশ্চেন থাকলে বলবা। 2 নম্বরে চলে আসি, ফোর্স দিয়ে আমরা আবার উল্টাটাও করতে পারি, কোনো মুভিং অবজেক্টকে আবার স্টপও করে দিতে পারি। যেমন এখানে দেখো, একজন প্লেয়ার গোল গোল গোলের মধ্যে বলটাকে মেরেছে, তাহলে বলটা মুভিং ছিল, ইয়েস অর নো? কিন্তু এই গোলকিপারটা ওটাকে ফোর্স অ্যাপ্লাই করে বলটাকে আটকে দিল, তার মানে কি করে দিল? বলটাকে স্টপ করে দিল। এরকম এক্সাম্পল। তাহলে এই যে এখানে একটা এক্সাম্পল দেখো, টেক এ রাবার বল এন্ড প্লেস ইট অন এ টেবল, পুশ দ্য রাবার বল জেন্টলি সো দ্যাট ইট স্টার্টস মুভিং, নাও প্লেস ইওর পাম ইন ফ্রন্ট অফ দ্য মুভিং বল। এবার বলটা যখন মুভ করছে, ওর সামনে তুমি হাতটা রেখে দাও। এই যে এরকম ভাবে ভাবো, টেবিলের উপরে একটা বল রাখো, এই যে বলটাকে রাখলাম, বলটাকে তুমি পুশ করলে বলটা মুভ করছে। এবার বলটার সামনে তুমি যদি হাতটাকে রাখো, তাহলে বলটা থেমে যাবে কি যাবে না? ওটাই বলেছে। তা আমি ফোর্স অ্যাপ্লাই করে বলটাকে থামিয়ে দিলাম। তাহলে এখান থেকে এত অবধি একটা এই এক্সাম্পলটা। সেকেন্ড এক্সাম্পল, এই যে ফুটবল ম্যাচে যখন গোলকিপার ডাইভ মেরে জাম্প করে বলটাকে আটকে দেয় গোলটাকে বাঁচানোর জন্য, তাই কি না? তাহলে ওটাও আমরা কি করছি? মুভিং অবজেক্টকে স্টপ করে দিচ্ছে গোলকিপারটা। এটা একটা হয়ে গেল এখান থেকে এত অবধি। আর একটা এক্সাম্পল আছে, ক্রিকেট বল। ক্রিকেট বল, মনে করো এটা হচ্ছে মাঠ, ঘাস, ঘাস আছে এখানে, হ্যাঁ কি না? তাহলে ক্রিকেট বল এখান দিয়ে যাচ্ছে, তাহলে ঘাসের সাথে ঘষাঘষি হচ্ছে, ফ্রিকশন হচ্ছে, হ্যাঁ কি না? ফ্রিকশন, বলটা যেদিকে যাচ্ছে, ফ্রিকশন তার অপোজিটে হচ্ছে, ঘষাঘষিটা তার অপোজিটে হচ্ছে, হওয়ার জন্য বলটা কিছু দূর গিয়ে থেমে যায়। তাহলে এখানে কে ফোর্স অ্যাপ্লাই করলো? ঘাসগুলো বা মাটিটা ফোর্স অ্যাপ্লাই করলো অপোজিটে। কি বুঝতে পারছো তো জিনিসটা? নাকি তুমি গ্রাউন্ডে গিয়ে বলকে ছেড়ে দিলে বল চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, নাকি কিছু দূর গিয়ে থেমে যায়, ঘাসের সাথে ঘষাঘষি হতে হতে থেমে? তার মানে এখানে কে ফোর্স অ্যাপ্লাই করলো? মাটি বা ঘাসগুলো। কোন দিকে অ্যাপ্লাই করলো? বলটা যেদিকে যাচ্ছে তার অপোজিটে। কিন্তু ফ্রিকশন সব সময় অপোজিটে হয়, অপোজিটে হচ্ছে। তাহলে এখানে দেখো, এখানে এই যে ইন দিস কেস দ্য ফোর্স অফ ফ্রিকশন অফ দ্য গ্রাউন্ড স্টপস দ্য মুভিং ক্রিকেট বল। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। আচ্ছা, তারপরের এক্সাম্পল, আরো এক্সাম্পল আর একটা বলছি। মনে করো কেউ একজন সাইকেল চালাচ্ছে, মনে করো এটা একটা সাইকেল চালাচ্ছে, হ্যাঁ, এটা মনে করো সাইকেল চালাচ্ছে, এরকম করে সাইকেল চালাচ্ছে এরকম। এবার এখানে সিটে আছে। এবার সাইকেলের এইখানে ব্রেক থাকে, হ্যাঁ কি না? ব্রেকের সাথে এই সাইকেলের এরকম একটা কানেকশন থাকে, এখানে ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছে। ব্রেকের সাথে তার দিয়ে এখানে একটা কানেকশন থাকে, এখানে একটা রাবার প্যাড থাকে, দেখবা রাবার প্যাড, ব্রেক শু বলে ওটাকে। তাহলে যখনই ব্রেক অ্যাপ্লাই করা হয়, এই ব্রেক শুটা মানে রাবার প্যাডটা ব্রেকের সাথে লেগে যায়, লেগে গেলে ঘষাঘষি হবে, তখনই সাইকেলটা থেমে যায়। কথা বলো না এই, আমি একদম পছন্দ করি না এগুলো। আমি যখন কথা বলছি কোনো কথা বলবে না। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? যে মনে করো এইখানে সাইকেলের চাকাটা আছে, আর এইখানে মনে করো এই জায়গাটায় মনে করো ব্রেক শু আছে। যখনই ব্রেক অ্যাপ্লাই করে, ব্রেক শুটা গিয়ে এটার সাথে গিয়ে লেগে যায়। তাহলে সাইকেলের চাকাটা ঘুরছে এইদিকে, কিন্তু ব্রেকটা অ্যাপ্লাই হচ্ছে তার অপোজিটে। কি বোঝা গেল তো? তাহলে অপোজিট ডাইরেকশনে ফ্রিকশন হচ্ছে, ফ্রিকশন হওয়ার জন্য চাকাটা কি হয়ে যাবে? থেমে যাবে। তাহলে এটাও কিন্তু একটা ফোর্স অ্যাপ্লাই করে মুভিং অবজেক্টকে স্টপ করার একটা এক্সাম্পল। এই যে দেখো, সিমিলারলি দ্য ফোর্স অফ ব্রেকস ক্যান স্টপ এ মুভিং কার বা মুভিং সাইকেল, যাই কেমন বলো না কেন। এগুলো এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এই লাস্টের এক্সাম্পলটা পরীক্ষায় আসার মতো, ব্রেক দিয়ে কোশ্চেনটা। হ্যাঁ, সিমিলারলি থেকে মুভিং কার পর্যন্ত।
আচ্ছা, নেক্সট এবার চলে আসে ফোর্স ক্যান চেঞ্জ দ্য স্পিড অফ এ মুভিং অবজেক্ট। ফোর্স দিয়ে আমরা স্পিড চেঞ্জ করতে পারি। মনে করো এই যে এখানে ইয়ে করা হচ্ছে, তোমার হচ্ছে হকি খেলা হচ্ছে। এবার হকি খেলার সময় মনে করো এই মেয়েটাকে কেউ একজন বল পাস করেছে, বলটা ওর দিকে আসছে, বুঝা গেল তো? এবার বললাম আমি তোমাকে বলটা 5 মিটার পার সেকেন্ড স্পিডে আসছে। কি বললাম? 5 মিটার পার সেকেন্ডে আসছে। এবার এই মেয়েটা ব্যাট দিয়ে বলটাকে এত জোরে মারলো যে বলটা এই ডাইরেকশনে যেতে শুরু করলো, আর বলটার স্পিডটা বেড়ে গেল, বেড়ে হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। বলটা আসছিল আস্তে আস্তে, হ্যাঁ কি না? কিন্তু মেয়েটা যখনই মারলো, ফোর্স দিল, তখনই বলের স্পিডটা পাল্টে গেল, বলের স্পিডটা বেড়ে গেল। তাহলে এইভাবে আমরা ফোর্স অ্যাপ্লাই করে কি করতে পারি? স্পিডকে কি করতে পারি? চেঞ্জ করতে পারি, হ্যাঁ কি না? এরকম একটা এক্সাম্পল দিলাম। আর একটা এক্সাম্পল কি দিচ্ছি, মনে করো মনে করো হচ্ছে, মনে করো কেউ একজন ফুটবল খেলছে, মনে করো একজন ফুটবল খেলছে। এবার কেউ ওর দিকে বলটাকে পাস করলো। এবার বলটা ওর দিকে মনে করো 7 মিটার পার সেকেন্ড স্পিডে আসছে। এবার যখনই বলটা ওর পায়ের কাছে আসলো, পাটাকে হালকা করে টাচ করলো, এমন ভাবে টাচ করলো যাতে বলটা থেমে না যায়, কিন্তু বলের স্পিডটা যাতে কমে যায়। বলের স্পিডটা কমে হয়ে গেল মনে করো 2 মিটার পার সেকেন্ড। বলটা আসছিল এবার বেশি স্পিডে, কিন্তু ফোর্স অ্যাপ্লাই করাতে বলের স্পিডটা কমে গেল। আগেরটাতে স্পিড কম ছিল, বেড়ে গেল, এটাতে স্পিড বেশি ছিল, কমে গেল। দুটাই করা যায়, তাই কি না, ফোর্স অ্যাপ্লাই করে। তাহলে এবার এগুলোর এক্সাম্পল এখন দেখে নাও। এই যে ধরে নাও কেউ একজন সাইকেল চালাচ্ছে, বাইসাইকেল চালাচ্ছে। এবার কেউ পেছন থেকে ওকে পুশ করলো। মনে করো কেউ সাইকেল চালাচ্ছে, এইদিকে মনে করো সাইকেলটা চলছে, মনে করো সাইকেলটা এইদিকে চলছে। এবার সাইকেলটার স্পিড ছিল মনে করো 5 মিটার পার সেকেন্ড। এবার পেছন থেকে কেউ এসে ফোর্স অ্যাপ্লাই করলো, পেছন থেকে কেউ ধাক্কা দিল, পুশ করলো, পুশ, কি করলো, পুশ করলো। তাহলে সাইকেলের স্পিডটা বেড়ে যাবে কিনা? ধরুন না সাইকেলের স্পিডটা হয়ে গেল 7 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল স্পিডটাকে বাড়িয়ে দেওয়া। কিন্তু যদি এখান থেকে ফাস্টার পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া, এখান থেকে আবার একটা ব্র্যাকেট কর। কিন্তু এবার মনে করো পুশ না করে কেউ যদি পুল করে, সাইকেলটাকে পুশ না করে উল্টো দিকে পুল করলো, সাইকেলটাকে টেনে ধরলো, পেছন দিকে সাইকেলটাকে পুল করলো, পুল, তাহলে সাইকেলের স্পিডটা কি আর 5 মিটার পার সেকেন্ড থাকবে? ওটা কমে যাবে, কমে হয়ে গেল মনে করো 2 মিটার পার সেকেন্ড। কথার কথা। তাহলে ফোর্স দুই রকমেরই হয়, পুশও হয়, পুলও হয়। এবার ব্যাপার হচ্ছে কোন দিকে তুমি অ্যাপ্লাই করছো। তাহলে এইখানে আবার দেখো লেখা আছে স্পিডকে ডিক্রিজ করে দিলাম। আগেরটাতে কি ছিল, স্পিডটাকে কি করে দিয়েছিলাম, ইনক্রিজ করেছিলাম। এবার কি হলো, স্পিডটা ডিক্রিজ হয়ে গেল, আর ওটা স্লো হয়ে গেল। এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও। আচ্ছা, তাহলে স্যার কোন দিকে ফোর্স দিলে স্পিড বাড়বে আর কোন দিকে ফোর্স দিলে স্পিড কমবে? যেই দিকে অবজেক্টটা মুভ করছে ওই দিকে ফোর্স দিলে স্পিড বাড়বে। তুমি যেদিকে সাইকেল চালাচ্ছ, এদিকে দেখো, তুমি মনে করো সাইকেলটা এই দিকে চালাচ্ছ, তাহলে ফোর্সটাও এই দিকে দিলে স্পিড বাড়বে কিনা? বুঝছো তো, বোঝা যাচ্ছে তো? সাইকেলটা এইদিকে চালাচ্ছ, তুমি ফোর্সও ওই দিকেই দিলা, তাহলে স্পিডটা বাড়বে। তার মানে ওটা সেম ডাইরেকশনে হলে স্পিডটা বাড়বে, এই যে স্পিড ইনক্রিজ। এইবার মনে করো তুমি সাইকেল চালাচ্ছ এইদিকে, তুমি সাইকেল চালাচ্ছ এইদিকে, কিন্তু ফোর্স অ্যাপ্লাই করা হলো তার অপোজিটে, তাহলে স্পিডটা টানা হলো। তাহলে অপোজিট ডাইরেকশনে যদি হয়, তাহলে স্পিড কি হয়ে যায়, স্পিডটা কমে যায়, ডিক্রিজেস। ভালো করে শুনে নিচ্ছ তো সব? কোনো প্রবলেম হচ্ছে না তো? বুঝছো তো শ্রেয়ান? অসুবিধা নেই তো? আরো এক্সাম্পল আছে এর মধ্যে থেকে। মনে করো তুমি একটা বিল্ডিং এ আছো, এদিকে তাকাও। তুমি একটা বিল্ডিং এর একেবারে টপে আছো, একেবারে এখানে আছো তুমি বিল্ডিং এ, ঠিক আছে? এবার এই বিল্ডিং থেকে তুমি একটা বলকে ফেলে দিলা,
বলটা শুরুতে মনে করো 2 মিটার/সেকেন্ড স্পিড হবে, তারপরে আরেকটু নিচে যখন যাবে তখন স্পিড আবার বাড়বে, মনে করো তখন হয়ে গেল 3 মিটার/সেকেন্ড। আরো যখন নিচে যাবে আরো স্পিড বাড়বে, মনে করো হয়ে গেল 5 মিটার/সেকেন্ড। আরো যখন নিচে যাবে আরো স্পিড বাড়বে, মনে করো 10 মিটার/সেকেন্ড। এরকম ধীরে 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 দেখো স্পিড কিন্তু ধীরে ধীরে বাড়ছে বলটা যখন নিচের দিকে আসছে। কেন? কারণ গ্র্যাভিটি ওকে টানছে, ইয়েস অর নো? আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স ওকে টানছে। এবার আমাকে বলো, বলের মুভমেন্টটা উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। আর গ্র্যাভিটিও উপরের দিকে হয় না নিচের দিকে টানে? নিচের দিকে। তাহলে দুজনের একই ডাইরেকশন হলো নাকি অপোজিট ডাইরেকশন হলো? একই ডাইরেকশন। একই ডাইরেকশন হলে স্পিড বাড়বে না কমবে? স্পিড বাড়বে, সেই জন্য স্পিড বাড়ছে। দেখো স্পিড ধীরে ধীরে বাড়ছে। এখনই তো শিখালাম একই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলে স্পিড বাড়বে। তাহলে এইটা হয়ে গেল তোমার এই যে হাইট থেকে বল ফেলার এক্সাম্পল, এই যে ইনক্রিজিং লেখা আছে, কারণ এখানে আর্থ অ্যাপ্লাইজ এ পুলিং ফোর্স, যেটাকে গ্র্যাভিটি বলে, ওইটা। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও, হয়ে গেল। এবার সেকেন্ডে চলে আস। সেকেন্ড আর একটা জিনিস বলছি। এইবার মনে করো তুমি মাঠের মধ্যে আছো, তুমি এখানে আছো, মনে করো এটা তুমি। এবার তুমি একটা বলকে ওপরের দিকে তুমি ঠেলে দিলে, ওপরের দিকে তুমি থ্রো করলে। এবার বলটা যখন উপরের দিকে যাবে, তুমি যখন খুব জোরে ছুড়বে তখন মনে করো 10 মিটার/সেকেন্ড স্পিড ছিল, কিন্তু যখন একটু উপরে উঠবে তখন স্পিডটা একটু কমে যাবে 5 মিটার/সেকেন্ড। আরেকটু উপরে উঠবে তখন বলটা হয়ে যাবে মনে করো 3 মিটার/সেকেন্ড। আরেকটু উপরে উঠবে তারপরে হয়ে যাবে 1 মিটার/সেকেন্ড। আরেকটু উপরে উঠবে তারপরে বলটা এখানে থেমে যাবে, তখন হয়ে গেল 0 মিটার/সেকেন্ড। এরপর থেকে বলটা নিচে আসতে শুরু করবে। তো স্যার এবার এখানে স্পিড কমছে, কারণ গ্র্যাভিটি কোন দিকে? নিচের দিকে না উপরের দিকে? নিচের দিকে। গ্র্যাভিটি নিচের দিকে, কিন্তু বলটা উঠছে কোন দিকে? উপরের দিকে। তাহলে সেম ডাইরেকশনে হলো না অপোজিট ডাইরেকশনে হলো? অপোজিট ডাইরেকশনে। আর অপোজিট ডাইরেকশনে হলে স্পিড বাড়ে না কমে? কমে, এই যে ডিক্রিজ। এখনই শিখালাম না? এখানে সেম ডাইরেকশনে ছিল তাই ইনক্রিজ, আর যদি অপোজিট ডাইরেকশনে হয় তাহলে ডিক্রিজ। বোঝা গেল তো? এইটাই দেখো এখানে লেখা আছে যে অন দি আদার হ্যান্ড থেকে, অন দি আদার হ্যান্ড when a ball is thrown upward then its speed goes on decreasing। তার কারণ বলটা হচ্ছে উপরের দিকে কিন্তু গ্র্যাভিটি হয় হচ্ছে কোন দিকে? ডাউনওয়ার্ড, মানে নিচের দিকে। তাহলে অপোজিট হচ্ছে, অপোজিট হলে স্পিডটা ধীরে ধীরে কমতে থাকবে। এখান থেকে এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও। ডান। নেক্সট, একটা হকি প্লেয়ারের কাছে একটা বল আসছে, এই যে যে এক্সাম্পলটা দিলাম, হকি প্লেয়ারটা যখন বলটাকে মারবে তখন বলের স্পিডটা বেড়ে যাবে। এখান থেকে এত অবধি করে দাও। আচ্ছা, সেকেন্ড এখান থেকে এত অবধি। আমাকে একটা জিনিস বলো তো, তো যারা যারা সাইকেল চালাও, সাইকেল চালানোর জন্য তুমি পেডালে পুশ করো, হ্যাঁ কি না? তো তুমি যত জোরে পুশ করবা তত জোরে বাইক চলবে। এবার হ্যাঁ, সাইকেল চলবে। এবার মনে করো, এটা মনে করো সাইকেলটা, এবার এইটা মনে করো পেডাল, এই চেনের সাথে অ্যাড হয়ে আছে, এটা মনে করো পেডাল। এবার সাইকেলটা এইদিকে চলছে, তুমি পেডালকেও পুশ করছো এইদিকে, তাহলে সেম ডাইরেকশনে হলো না অপোজিট ডাইরেকশনে? সেম ডাইরেকশনে হলো। সাইকেলটাও চলছে এইদিকে, তুমি পেডালও দিচ্ছ এইদিকে, তাহলে সেম দিকে হলে কি স্পিড ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? বলো। ইনক্রিজ হবে। তাহলে এই যে দেখো ইনক্রিজেস। কিন্তু যখন ব্রেক অ্যাপ্লাই করি, ব্রেক, তাহলে সাইকেলটা যাচ্ছে এইদিকে, এবার দেখো, আচ্ছা, এবার দেখো সাইকেলটা যাচ্ছে এইদিকে কিন্তু ব্রেক যখন করি ব্রেক হয় অপোজিটে, ইয়েস অর নো? ব্রেক অপোজিটে, অপোজিট। এবার অপোজিটে হলে স্পিড বাড়বে না কমবে? ডিক্রিজ, হ্যাঁ কমে যাবে। তাই দেখো ব্রেক অ্যাপ্লাই করলে বাইসাইকেল ডিক্রিজ হয়। তাহলে দেখো এইগুলা অনেক এক্সাম্পল আমি কিন্তু দিয়ে দিলাম। পারবা তো জিনিসগুলো? সোজা আছে। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দিয়ে ভাবো। আচ্ছা, এবার চলে আসো চেঞ্জ দ্য ডাইরেকশন অফ মুভিং অবজেক্ট। আমরা ফোর্স অ্যাপ্লাই করে কোনো মুভিং অবজেক্টে, সবাই দিকে তাকাচ্ছ তো?
মুভিং অবজেক্টের ডাইরেকশনকেও চেঞ্জ করতে পারি। কিরকম যে স্যার এক্সাম্পল, মনে করো ক্রিকেট খেলা হচ্ছে, এইদিকে দেখো এটা ভাবো পিচ। এবার এখানে একজন ব্যাটসম্যান আছে, এখানে একজন ব্যাটসম্যান ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে, ভাবো ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে বোলার বলার এসে বল থ্রো করলো, বলার এসে বল থ্রো করলো, এটা মনে করো বলটাকে থ্রো করলো এই দিকে, কিন্তু ব্যাটসম্যান বলটাকে মেরে পাঠিয়ে দিল অন্যদিকে এই দিকে। তাহলে আসছিল এই ডাইরেকশনে, আসছিল এই ডাইরেকশনে, ঘুরে গেল এই দিকে, ইয়েস অর নো? তাহলে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল। তোমার কাছে একটা বল ফুটবল আসছে, তুমি ওটাকে অন্য আরেকজনকে পাস করে দিলা ফোর্স অ্যাপ্লাই করে পা দিয়ে, তাহলে ডাইরেকশন চেঞ্জ করা হলো কিনা? তাহলে ফোর্স অ্যাপ্লাই করে আমরা ডাইরেকশনও চেঞ্জ করতে পারি। তাহলে এখানে দেখো, in a cricket match when a moving cricket ball is hit by a bat then the direction of cricket ball changes। এখান থেকে তোমরা এত অব্দি ইয়ে করে দাও। আচ্ছা, এবার সেকেন্ড এক্সাম্পল, সব আমি ছবি দিয়ে দিয়ে বোঝাচ্ছি। দেখো, মনে করো এখানে ধূপকাঠি জ্বলছে, ধূপকাঠি আমরা বাড়িতে পূজার সময় ধূপকাঠি দেই, ধূপকাঠি থেকে এরকম ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া। এবার তুমি মনে করো এই দিক থেকে ধূপকাঠিকে এরকম হাওয়া দিলাম, ফ্লো করলাম, তাহলে ধূপকাঠির স্মোক গুলো ডাইরেকশন এদিক ওদিক চেঞ্জ হয়ে যায় কিনা বলো? তাহলে এটাও ফোর্স অ্যাপ্লাই করে ডাইরেকশন চেঞ্জ করে দিলাম। So if we blow air from our mouth on the smoke rising up from a burning agarbatti, then the direction of motion of smoke changes। তাহলে এটা এখান থেকে এই যে এত অবধি ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, খুব ইজি ইজি। আচ্ছা, নেক্সট চলে আসো, ফোর্স ক্যান চেঞ্জ দ্য শেপ এন্ড সাইজ অফ দ্য অবজেক্ট। আচ্ছা, এবার মনে করো তোমার কাছে একটা স্প্রিং আছে, দেখো এদিকে, তোমার কাছে মনে করো একটা স্প্রিং আছে, তোমার কাছে মনে করো একটা স্প্রিং আছে এরকম। এবার তুমি দুই দিক থেকে চাপ দিলা আঙ্গুল দিয়ে, তাহলে স্প্রিংটার সাইজটা ছোট হয়ে যাবে। আগে এতটা ছিল, এখন কি হয়ে গেল? ছোট হয়ে গেল, ইয়েস অর নো? আর তুমি মনে করো দুই দিক থেকে টানছো, এই যে তুমি এই এই দিক থেকে একজন টানছে, ওই দিক থেকে একজন টানছে, তাহলে স্প্রিং এর সাইজটা আরো বড় হয়ে যাবে। কি বোঝা গেল তো? শুরুতে স্প্রিং এর অরিজিনাল লেন্থ ছিল মনে করো 10 সেন্টিমিটার, তুমি চাপ দিয়ে ওটাকে বানিয়ে দিলা 7 সেন্টিমিটার, আর লম্বা করে তুমি বানিয়ে দিলা 12 সেন্টিমিটার। লেন্থ গুলো দেখো আমি কিভাবে আঁকিয়েছি, তাহলেই বুঝতে পারবা, লেন্থ গুলো দেখো স্প্রিং এর, তাহলেই বুঝা যাবে। তাহলে ফোর্স অ্যাপ্লাই করে আমরা কি চেঞ্জ করে দিলাম এটার? না না না, এটার কি চেঞ্জ করে দিলাম? সাইজটাকে এখন চেঞ্জ করলাম। শেপ কিরকম, একটা বেলুনকে তুমি পুশ করো, একটা বেলুনকে তুমি চাপ দাও, বেলুনের শেপটা একটু চেঞ্জ হয়। আটা ময়দা মাখার সময় ময়দাটাকে যখন মারা ফোর্স দেয় তখনই ওটা এরকম একটা গোল শেপ নেয়, হ্যাঁ কি না? এগুলো শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে শেপের চেঞ্জেরও এক্সাম্পল আমি দিয়ে দিলাম, সাইজও হচ্ছে সেই শেপও বলে দিলাম। তাহলে এই যে স্প্রিং এর এক্সাম্পলটা, এই যে এখান থেকে তোমার হচ্ছে এই যে এত অবধি করে দাও। আচ্ছা, তারপরে ওই যে আটা মাখার যেটা বললাম, এটা হচ্ছে সাইজের, এইখানে সাইজের নিচে আন্ডারলাইন করে দিও। এবার শেপের এক্সাম্পল হচ্ছে ওই যে ডো, ডো মানে কি? ময়দা মাখা, ডো মানে ময়দার দলা। যখন ওটাকে আমরা ওই যে মারা হচ্ছে বেলনা দিয়ে বেলে কিনা, রোলিং পিন দিয়ে বেলে কিনা, তখন ওটা মানে চাপাটি বানানোর জন্য তখন ওটা গোল চ্যাপ্টা হয়ে যায়, তাহলে এটা শেপ হয়ে গেল। তাহলে এখান থেকে এত অবধি তোমার হচ্ছে এই যে এত অবধি তুমি একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও, এই যে অ্যাপ্লাইং ফোর্স পর্যন্ত। আচ্ছা, তারপরে এখান থেকে একটা ব্র্যাকেট করো, এই যে দা থেকে কি আছে, যে মাটি দিয়ে যারা মূর্তি বানায় তারা তো হাত দিয়ে ফোর্স অ্যাপ্লাই করেই তো মুখের শেপ, হাতের শেপ এগুলো দেয়। এই যে নিডেড, নিডেড ওয়েট, ওয়েট ক্লে। নিডেড মানে কি? মনে করো মাখানো ভেজা মাটি, নিডেড মানে মাখানো, নিডেড মানে হচ্ছে মাখানো মানে দলা করা, ওয়েট মানে কি ভেজা বা নরম, আর ক্লে মানে কি মাটি।
তো পটাররা যারা মাটির কলসি মাটির ইয়ে বানায়, তখন দেখবে সাইড থেকে এই যে দেখো মাটির কলসি যখন বানাচ্ছে, মাটির কলসি যখন বানাচ্ছে করে কি, এই যে হাত দিয়ে এই দিক থেকে এরকম করে শেপ দেয়, দেখেছো কখনো ভিডিওতে? এই যে হাত দিয়ে এরকম করে দুই দিক থেকে শেপ দেয়, এরকম গোল করে এরকম করে শেপ দেয়। তখনই ওটার শেপ, শুরুতে এটার শেপ ছিল মনে করো এরকম দলা একটা মাটির মতো, ওটাকে ফোর্স দিয়ে হাত দিয়ে সুন্দর করে শেপ দিচ্ছে। তাহলে এটা হয়ে গেল তোমার kneaded clay changes when potter converts it into pots in different shape and size। কারণ পটার হাত দিয়ে কি অ্যাপ্লাই করছে, ফোর্স অ্যাপ্লাই করছে, তার জন্য শেপ চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তারপরে চলে আসো, তুমি কখনো টুথপেস্টের টিউব থেকে টুথপেস্ট বের করেছো? কিভাবে বের করো, কি অ্যাপ্লাই করে বের করো? ফোর্স অ্যাপ্লাই করে। তো যখন তুমি টিউবে ফোর্স অ্যাপ্লাই করো, টুথপেস্ট বলো বা কোনো ক্রিমের, অয়েন্টমেন্ট মানে ক্রিম, তো তার টিউবেরও শেপ চেঞ্জ হয়ে যায়, ইয়েস অর নো? তাহলে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, তারপরে চলে আসো, মনে করো একটা অ্যালুমিনিয়ামের শীট আছে, অ্যালুমিনিয়ামের শীট। এবার কেউ হাতুড়ি দিয়ে এই অ্যালুমিনিয়ামের শীটের উপরে বাড়ি মারলো, তাহলে অ্যালুমিনিয়াম মেটালের শেপটা চেঞ্জ হয়ে যাবে কি যাবে না? যাবে। টিনের উপরে বাড়ি মারলো বা কিছু হলো। তাই এগুলো হচ্ছে তোমার এক্সাম্পল। এখান থেকে এই যে এত অব্দি হ্যামারিং, পরের পেজে হ্যামারিং পর্যন্ত ব্র্যাকেট করতে হলো। আচ্ছা, তারপরে তুমি যখন সোফাতে বসো, হ্যাঁ কি না, সোফাতে বসলে সোফার নিচের যে গদিটা আছে, গদিটা দেখবে একটু চেঞ্জ হয়ে যায়, গদিটা হচ্ছে নিচের দিকে ঢুকে যায়। তাহলে গদিটা আগে ছিল, মনে করো আগে ছিল এরকম সুন্দর গদি, তুমি বসার পরে গদির শেপটা এরকম চেঞ্জ হয়ে গেল, ইয়েস অর নো? তাহলে এটাও কারণ তুমি যখন বসছো, মনে করো তুমি এর উপরে বসে আছো, ভাবো তুমি এর উপরে বসে আছো, এবার বসে থাকার সময় তোমাকে নিচের দিকে কে টানে? আর্থ টানে। কি ফোর্সটার নাম কি? গ্র্যাভিটি, হ্যাঁ কি না? তো গ্র্যাভিটির জন্য তোমার ওয়েটের জন্য বালিশটা, তাহলে ওটা একটা ফোর্স। তাহলে এটার থেকে এত অব্দি একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও। আচ্ছা, তারপরে চলে আসো, স্পঞ্জ আছে আমাদের বাড়িতে সবার, টমেটো বলো বেলুন বলো, এগুলোকে প্রেস করলে এদেরও শেপ চেঞ্জ হয়ে যায়। রাবার ব্যান্ডের কে টানলে রাবার ব্যান্ড স্ট্রেচ করে ওর শেপ চেঞ্জ হয়ে যায়। তাহলে এইগুলো সবই কিন্তু এক্সাম্পল। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও, আশা করি আমাকে আর বলতে হবে না। কি গো, তোমার তো 9:45 বাজে, হ্যাঁ তাই এখনই বলছিলাম। আচ্ছা আচ্ছা। ঠিক। আচ্ছা, এবার চলে আসি আমরা টাইপস অফ ফোর্সেস। টাইপস অফ ফোর্সেস, তোমাদেরকে 5 রকমের টাইপস অফ ফোর্সেস করতে হবে। মাসকিউলার ফোর্স, তুমি তোমার হাত পায়ের মাসল দিয়ে যেই ফোর্সটা অ্যাপ্লাই করো, হাত পায়ের মাসল দিয়ে, তাহলে ওটা হচ্ছে মাসকিউলার ফোর্স। এই যে যেমন ধরে নাও, এইটা হচ্ছে তোমার হাত, এটা হচ্ছে তোমার হাত। এবার তুমি হাতের মধ্যে কিছু একটা ওয়েট নিয়েছো, এরকম কিছু একটা ওয়েট নিয়েছো। এবার তোমার মাসল দিয়ে, মাসলকে যখন, এই যে বাইসেপ মাসল বলে এটাকে, বাইসেপ মাসল যখন কন্ট্রাক্ট করে ছোট হয়ে যায়, তখনই তোমার হাতটা ওপরের দিকে ওঠে, হ্যাঁ কি না? ওয়েটটাকে নিয়ে ওপরের দিকে উঠবে এরকম করে। হাতটা ছিল এই পজিশনে, এখন চলে আসলো এই পজিশনে, তার মানে তুমি মাসল দিয়ে এখানে ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে এটাকে বলে কি? মাসকিউলার ফোর্স। আচ্ছা, তারপরে মনে করো বল ঘাসের উপরে রোলিং হচ্ছে, তাহলে ঘাসের সাথে বলের একটা ঘষাঘষি হবে, তাই কি না? তারপরে তারপরে বলটা থেমে যাবে। এই যে ঘষাঘষি হওয়াটাকে কি বলে? ফ্রিকশনাল ফোর্স অর ফ্রিকশন। আচ্ছা, এবার ম্যাগনেট দিয়ে আমরা লোহার জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারি, হ্যাঁ কি না? ওটাকে বলে ম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রিসিটি দিয়েও আমরা অনেক ফোর্স অ্যাপ্লাই করতে পারি, ওটাকেও, হ্যাঁ ওটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আর আর্থ কোনো জিনিসকে যখন নিজের দিকে টানে, তখন ওটাকে কি বলে? গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এগুলো সবই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফোর্স। এবার এই এইগুলো সবগুলোর মধ্যে আমার কথাটা মন দিয়ে শোনো,
এইগুলো সবগুলোর মধ্যে প্রথম যে দুটো আছে, ধরে নাও প্রথমে আমি বললাম এই যে মাস্কুলার ফোর্স, শুনছো তো? মাস্কুলার ফোর্স অ্যাপ্লাই করার জন্য তোমার হাতের সাথে এই অবজেক্টটার টাচ হতে হবে কি হবে না? টাচ হতে হবে, ইয়েস অর নো? টাচ লিখে আমি টিক দিয়ে দিলাম। আচ্ছা, এবার মনে করো ফ্রিকশনাল ফোর্স বলছি। মাঠের উপরে একটা বল চলছে, একটা বল এইদিকে চলছে, বলটা চলতে 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 বলটা কিছু দূর গিয়ে থেমে গেল। কেন? কারণ মাটির সাথে বা ঘাসের সাথে বলের ফ্রিকশন হচ্ছে, ঘষাঘষি হচ্ছে। তাহলে এটার জন্য টাচ হতে হবে কি হবে না বলো তো? টাচ হতে হবে। তাহলে টাচ লিখে টিক দিয়ে দিলাম। যদি কোনো অবজেক্ট, মানে যদি কোনো ফোর্স টাচ হয়ে হয়, তাহলে ওটাকে বলে কন্ট্যাক্ট ফোর্স। তাহলে ওটাকে কি বলে? কন্ট্যাক্ট ফোর্স। মনে রাখবা, এই দুটো কেসেই টাচ হচ্ছে। আচ্ছা, এবার বলো তো, মনে করো এখানে একটা ম্যাগনেট আছে, এখানে একটা ম্যাগনেট আছে, আর এইখানে কিছু আয়রন নেইলস আছে, এখানে কিছু আয়রন নেইলস আছে। এই আয়রন নেইলস গুলো অটোমেটিক্যালি ম্যাগনেটের অ্যাট্রাকশনের জন্য ম্যাগনেটে গিয়ে গিয়ে লেগে যায়, হ্যাঁ কি না? না, ওটা পরে টাচ হলো, কিন্তু ম্যাগনেটটাকে কি এই নিচে যখন আয়রন নেল গুলো যখন নিচে ছিল, ম্যাগনেটটাকে কি ওর সাথে টাচ করানোর দরকার পড়ছিল? দূর থেকেই আয়রন নেল গুলোকে টেনে নিল, ইয়েস অর নো? তাহলে এখানে কি টাচ করাতে হচ্ছে? টাচ তো পরে হচ্ছে, লাগার পরে টাচ হচ্ছে, আমি ওটা বলছি না। ফোর্সটা অ্যাপ্লাই যখন হচ্ছে, মানে এই আয়রন নেল গুলো গিয়ে যখন লাগছে, তখন তো টাচ করাতে হচ্ছে না। তাহলে টাচ এখানে হচ্ছে না। এই যে লাস্টের যে তিনটা, ম্যাগনেটিক, ইলেকট্রোস্ট্যাটিক আর গ্র্যাভিটেশনাল, মনে করো আর্থ, একটা বল ছুড়ে দিলা, বলটা উপর থেকে নিচের দিকে আসছে, তাহলে কি আর্থকে কি হাত দিয়ে বলটাকে টেনে নিচেকে নামাতে হচ্ছে, নাকি বলটা ওর নিজে নিজেই নেমে যাচ্ছে? তাহলে এখানেও আর্থের সাথে বলের কোনো টাচ হচ্ছে না, ইয়েস অর নো? তাহলে টাচ না হলে ওগুলোকে বলে আবার নন কন্ট্যাক্ট ফোর্স। লাস্টের তিনটা হচ্ছে তোমার কি বললাম? নন কন্ট্যাক্ট ফোর্স। স্যার একটা ম্যাগনেট তার কত ডিসটেন্সকে অ্যাট্রাক্ট করতে পারে? ওটা ম্যাগনেটের পাওয়ারের উপরে ডিপেন্ড করে, কত ছোট ম্যাগনেট বা কত বড় ম্যাগনেট, বা ম্যাগনেটটা কতটা স্ট্রং। যদি অনেক স্ট্রং ম্যাগনেট হয়, অনেক দূর থেকে টেনে নেবে। যদি একটু উইক ম্যাগনেট হয়, তাহলে একটু কাছে নিয়ে যেতে হবে। বুঝিস তো, বুঝে নিচ্ছ তো? পরীক্ষা আসলে পারবা তো? দেখবো কিন্তু, নাহলে এবার কিন্তু খবর আছে, বুঝলাম। তাহলে কন্ট্যাক্ট ফোর্স আমি তোমাকে কি বললাম, যে যেই ফোর্স অ্যাপ্লাই হওয়ার জন্য টাচ হতে হবে, ফোর্স হুইচ ক্যান বি এক্সার্টেড বাই অ্যান অবজেক্ট অন অ্যানাদার অবজেক্ট অনলি থ্রু ফিজিক্যাল টাচিং ইজ কল্ড কন্ট্যাক্ট ফোর্স। আর আমি প্রথম দুটা এক্সাম্পল বললাম, মাসকিউলার আর ফ্রিকশনাল ফোর্স হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। পারবা তো? তাহলে এক নম্বরে চলে আসি, মাসকিউলার ফোর্স। একটু ওয়েট করো। তাহলে প্রথম কন্ট্যাক্ট ফোর্স যেটাতে টাচ হয় সেটা হচ্ছে মাসকিউলার ফোর্স। মাসকিউলার ফোর্সের ডেফিনেশনটা তুমি মার্ক করো, যে দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য মাসলস অফ দ্য বডি ইজ কল্ড মাসকিউলার ফোর্স। পারবা? আচ্ছা, মাসকিউলার ফোর্স দিয়ে আমরা ডে টু ডে লাইফে কি কি কাজ করি? আমাদের ওয়াকিং, তখন পায়ের মাসল গুলো কাজ করে, রানিং পায়ের মাসল গুলো কাজ করে, জাম্পিং পায়ের মাসল, ক্লাইম্বিং মানে গাছে ওঠা বা কোথাও ওঠা, হাত পা শোল্ডার সব জায়গার মাসল কাজ করে, লিফটিং কোনো ভারী ব্যাগকে তোলা, তখন পায়ের মাসলও কাজ করে, হাতের মাসলও কাজ করে, পুশিং, পুলিং, কিকিং, স্ট্রেচিং, স্কুইজিং, টুইস্টিং, প্রেসিং, এগুলো সবই হচ্ছে তোমার মাসল। কোনো ধরো না, তুমি ভেজা গামছাকে চিপে দিচ্ছ জলটাকে বের করার জন্য, তাহলে ভেজা গামছাকে টুইস্ট করছো, ওরকম। আচ্ছা, মাসকুলার ফোর্স একদমই ইজি। চলে আসো, এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে? এগুলো সব, মানে এই এক্সাম্পল গুলো রিডিং করে রেখো, এগুলো অত ইম্পর্টেন্ট না। এ বয় পুশিং এ কার্ট অন এ রোড, মানে ঠেলা গাড়ি চালা, মানে কে পুশ করছে। এ পর্টার ক্যারিং এ লোড, মানে কেউ যেন কোনো ভারী জিনিস তোলে, এগুলো সব মাসকিউলার ফোর্স। আচ্ছা, এইখানে দেখো তো, এই যে ঘোড়ার গাড়ি চলছে, টাট্টু ঘোড়া, হ্যাঁ কি না? তো ঘোড়ার কি কাজ করছে এখানে? ঘোড়া কি দিয়ে টানছে?
ওর মাসল দিয়ে টানছে, হ্যাঁ কি না? দ্য অ্যানিমালস লাইক অ্যান অক্স, ক্যামেল, হর্স প্রোভাইড দ্য ফোর্স of their muscle and help a man in doing harder jobs. For example, ox pull the plow. এই যে জমিতে যখন হাল দেয়, এই যে এরকম লাঙল থাকে, এই লাঙলের নিচের দিকে এরকম হ্যারো লাগানো থাকে, কি না? হ্যারোটা তারপরে এইখানে এরকম করে, এইখানটাতে এরকম করে একটা জিনিস থাকে। এইখানে মনে করো একটা অক্স আছে, এইখানে মনে করো একটা অক্স আছে। এইখানে মনে করো একটা অক্স আছে এরকম। কুকুর হয়ে গেল তো, অক্স না হয়ে ডগ হয়ে গেল। তাও ট্রাই করলাম, কত তাড়াতাড়ি ড্র করলাম দেখলাম তো। তো যাই হোক, একটা অক্স হোক, পাশাপাশি দুটা অক্স হোক, এনিওয়ে অক্সের এরকম একটা হাম্প থাকে না, হাম্প এরকম উঁচু একটা জায়গা থাকে না, ওইখানে এই কাঠটাকে ফাঁসিয়ে দেওয়া হয়। তো কাঠটা এই দিক এই সাইডটাতে না, অ্যাকচুয়ালি ওই সাইডটাতে। যাই হোক, মোটামুটি বুঝতে পারছো ব্যাপারটা। স্যার বলছে মানে ক্যামেল আছে যে ক্যামেল যখন ডিজার্টে এই করে ওদের তো মাসকুলার ফোর্স আরো বেশি লাগে। হ্যাঁ, ওদের সেই জন্য পায়ের যে নিচে যে খুরটা হয় ওটা অনেক বড় হয়, যাতে স্যান্ডে ঢুকে না যায়। তাহলে আচ্ছা, তারপরে চলে আসো, হর্স এন্ড ক্যামেল এক্সার্ট দেয়ার মাসকুলার ফোর্স while pulling cart. Elephant pulls heavy logs of wood by using muscular force. কিন্তু এখন আর এলিফ্যান্টকে ইউজ করা হয় না, কারণ এটা অ্যানিমাল ক্রুয়েলটি হয়ে যাচ্ছে, সেই জন্য এখন আর এগুলা ইলিগাল। এখন ট্রাক দিয়ে বা জেসিবি দিয়ে পুল করা হয়। এনিওয়ে, তারপরে চলে আসো, আর্কটিক রিজিয়নে যেমন মনে করো নর্থ পোলে রেইনডিয়ার থাকে, রেইনডিয়ার রেইনডিয়ার দিয়ে গাড়ি টানে, এরকম যেখানে ঘোড়ার গাড়ি টানছে, ওখানে রেইনডিয়ার দিয়ে এই যে তোমার এই যে স্লেজ, হুইল লেস ভেহিকল, মানে ওখানে বরফের মধ্যে হুইল চলবে না, চাকা চলবে না, কি স্লাইড করার জন্য নিচের দিকে ব্লেড থাকে, ওগুলোকে স্লেজ বলে। হ্যাঁ, ওগুলো বরফের উপরে ইজিলি স্লিপ করে, তো ওগুলা ইউজ করে, হুইল ইউজ না করে। ব্রেক ওরা যখন ওরা ওই রেইনডিয়ার গুলো থামে, তখন গাড়িটাও থেমে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে আর এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও, এবার এখান থেকে ব্র্যাকেট করো, বার্ডস বলো, ফিশ বলো, ইনসেক্ট বলো, সবাই যখন আহ চলাফেরা করে তখন মাসকিউলার বার্ডস যে তোমার উইংস গুলোকে, এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও, বার্ডস যে উইংস কে ফ্ল্যাপ করছে, ওদের ফ্লাইট মাসল কে ইউজ করে। এখানে ওদের মাসল আছে, এখানে ওদের মাসল আছে, মাসল দিয়ে। আচ্ছা, এই যে ফিশ যখন এই যে ওর টেইল দিয়ে যখন জলকে ধাক্কা মেরে সামনের দিকে, জলকে পুশ করে যখন সামনের দিকে মুভ করে, তখন এই যে টেলের মাসল দিয়ে ও জলকে পুশ করে, এরকম। তাহলে এগুলো হয়ে গেল। তাহলে মাসকিউলার ফোর্সের জন্য টাচ হতে হবে কি হবে না বলো? হবে। যদি টাচ হতে হয়, তাই জন্য মাসকিউলার ফোর্স হচ্ছে এক ধরনের কি ফোর্স? কন্ট্যাক্ট ফোর্স। আচ্ছা, যেমন ধরো তোমাকে এখানে বললো তোমার টেবিলের উপরে একটা বুক রাখা আছে, এবার বুকটাকে তুমি সরাতে চাও তোমার মাসকিউলার ফোর্স অ্যাপ্লাই করে, তো তুমি কি এরকম করলে এরকম করে বুকটা সরে যাবে? তুমি টেলিপ্যাথি দিয়ে, ব্রেন দিয়ে, এরকম ম্যাজিক দিয়ে বইটাকে সরাই দিলাম, হবে নাকি? বইটাকে টাচ করতে হবে, টাচ করতে হবে। তো we cannot lift the book from the table without touching it. ওটা বুকটার দিকে তাকায়, এরকম আঙ্গুলগুলোকে নড়িয়ে নড়িয়ে টাচ না করে তুলে দিলাম, হবে? তো এগুলা হচ্ছে, তাহলে এটা হয়ে গেল একটা এক্সাম্পল। আচ্ছা, মানে মাসকুলার ফোর্স যে কন্টাক্ট ফোর্স, তার একটা এক্সাম্পল। তারও এক্সাম্পল হচ্ছে, হকি বলকে হিট করার জন্য টাচ করাতে হয় হকি স্টিক দিয়ে। আচ্ছা, তারপরে যদি আমরা এক বালতি জল উঠাতে চাই, এই যে ড্র এ বাকেট অফ ওয়াটার ফ্রম এ ওয়েল, কুয়া থেকে, তাহলেও আমাদের মাসকিউলার ফোর্স, মানে দড়িটা যে রোপটা যে আমরা টানবো, ওটাতেও টাচ করেই টানতে হয়। এগুলো সব এক্সাম্পল। এইবার দেখো, এখানে এখানে একটা জিনিস লেখা আছে যে ইট ইজ দ্য মাসকিউলার ফোর্স হুইচ এনাবেলস আস টু পারফর্ম অল দ্য অ্যাক্টিভিটিস ইনভলভিং দ্য মুভমেন্ট অর বেন্ডিং অফ আওয়ার বডি পার্টস। যেমন ধরে নাও, আমাদের বডিতে যে ডাইজেশন হচ্ছে, মুখ দিয়ে চিবাচ্ছি,
বা স্টমাক দিয়ে ফুডটাকে ডাইজেস্ট করছি, আমাদের গোটা ডাইজেস্টিভ সিস্টেমের মুভমেন্ট হচ্ছে, তাই কি না? এই যে দেখো, তুমি মনে করো যখন খাবার খাচ্ছ, দিয়ে দাঁড়াও, তুমি মনে করো যখন কেউ মনে করো খাবার খাচ্ছে, খাবারটা এই ফুড পাইপ দিয়ে স্টমাকে যায়, স্টমাকে যাচ্ছে, এই খাবারটা স্টমাকে যাচ্ছে, ওটা এমনি এমনি যাচ্ছে না, তোমার ফুড পাইপটা এরকম ওয়েভ লাইক মুভমেন্ট করে করে খাবারকে পুশ করে করে নিচের দিকে নিয়ে যায়। এটাকে পেরি, এটাকে না গ্র্যাভিটির জন্য না, তোমাকে যদি আমি উল্টাও করে দিই তাও তোমার খাবারটা উপরের দিকে যাবে, তাই কি না? উল্টা করে দিলেও খাবার তুমি গিললেও উপরে স্টমাকেই যাবে। তাহলে এটাকে কি বলে? এটাকে পেরিস্টালটিক মুভমেন্ট বলে, বড় হলে পড়বা। এটা হচ্ছে আমাদের গোটা এলিমেন্টারি ক্যানাল, মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে মাসেল গুলো আছে, মাসেল গুলো এই খাবারের ইয়ে করছে। তা এইটা যে এই যে মাসেল গুলো এক্সপ্যানশন করে কন্ট্রাকশন করে, তখনই আমাদের হচ্ছে এই যে বুক ফুলে ওঠে, বুক ফুললেই আমরা নিঃশ্বাস নিই, ওটাকে ইনহেল করা বলে। আর যখন কন্ট্রাক্ট করে তখন বুকটা চুপসে যায়, তখন হাওয়া বেরিয়ে যায়, তখন ব্রিদিং আউট করি, ব্রিদিং আউট করাকে কি বলে? এক্সহেল করা বলে। এগুলো আমাদের চেস্টের যে মাসেল গুলো আছে, চেস্টের মাসেলের এক্সপ্যানশন এন্ড কন্ট্রাকশনের জন্যই আমরা ব্রিদিং ইন ব্রিদিং আউট করতে পারি। তাহলে এগুলোর জন্য আমাদের কিন্তু লাগবে। আচ্ছা, তোমার হার্ট যে বিট করছে, হার্ট, হার্ট বিট করে, যে এই যে মনে করো এটা হার্ট, হার্টের মধ্যে আছে ব্লাড, তো ব্লাডকে যে পাম্প করে গোটা বডিতে যে ব্লাড সাপ্লাই দিচ্ছে, বুঝা গেল? তো হার্টেরও মাসল দিয়ে তৈরি, হার্টের গোটা বডিটাও কি দিয়ে তৈরি? মাসল দিয়ে, ওই মাসলই পুশ করে ব্লাডকে। এটাকে এই মাসলকে কার্ডিয়াক মাসল বলে। কি বলে? হার্টের মাসলকে কি বলে? কার্ডিয়াক মাসল। আচ্ছা, এবার আমাদের লাস্ট কন্ট্যাক্ট ফোর্সে চলে আসো, যেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। অনেকগুলো এক্সাম্পল দিয়েছি ফ্রিকশনাল ফোর্সের, ইয়েস অর নো? একটা এক্সাম্পল তো দিয়েছি, যে একটা বলকে, একটা রোলিং বল গ্রাউন্ড দিয়ে কিছু দূর যেতে 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 গ্রাউন্ডের উপরে গিয়ে থেমে যাচ্ছে, কারণ গ্রাউন্ডটা হচ্ছে ইররেগুলার। গ্রাউন্ডটা কি? ইররেগুলার। তো মনে করো এবার একটু বড় লেভেলে ভাবো, এদিকে দেখছো তো, মনে করো গ্রাউন্ডের এখানে কোথাও বাম্প আছে, আবার এখানে গ্রুভস আছে, আবার বাম্প আছে, এটাকে বলে মানে মাউন্টেন বা বাম্প বলে, বাম্প বলে দিচ্ছি। আর নিচের দিকে যে গর্তটা আছে এটাকে গ্রুভ বলে দিচ্ছি। কি বললাম? গ্রুভ বললাম। তাহলে বলটা যখন এই দিক দিয়ে আসছে, তখন এখানে ধাক্কা খাচ্ছে কিনা, তার মানে এই বামটা ওকে অপোজিটে ফোর্স দিচ্ছে, ইয়েস অর নো? তখন স্পিডটা একটু কমে গেল। তো বলটা এটাকে পার করে রোল করে এখানে গেল, এবার এখান দিয়ে রোল করছে করছে, আবার এখানে আসলে আবার এখানে ধাক্কা খাবে কিনা, তাহলে উল্টা দিকে ফোর্স হচ্ছে। এই উল্টা দিকের ফোর্সটাকেই বলে হচ্ছে কি বলতো? ফ্রিকশন। মনে রাখবা এটা, খুব ইম্পর্টেন্ট। ফ্রিকশন সবসময় বলের মুভমেন্ট যেদিকে হচ্ছে, মানে অবজেক্টের মুভমেন্ট যেদিকে হয় তার অপোজিটে ফ্রিকশন হয় কিন্তু। এগুলোকে হাইট এন্ড হাইট, আর মানে বাম্প গুলোকে হাইটও বলে, হাইট আর গ্রুভ বলে। এই যে মেঝের মধ্যে তুমি খেলনা গাড়ি ছেড়ে দিলা, স্যার মেঝেটা তো এরকম এবড়ো খেবড়ো না, না, মলিকিউলার লেভেলে দেখলে, মাইক্রোস্কোপে যদি অনেক বড় করে দেখো, দেখবা ওখানেও ছোট 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 বাম্পস এন্ড গ্রুভস আছে। দেওয়ালটাকে যদি ওটা একদম প্লেন হতো, তাহলে তো তুমি কাচের মতো নিজের মুখ দেখতে পারতা, আয়নার মতো দেখতে পারতা। কিন্তু দেওয়ালে বা মেঝেতে কি আমরা আমাদের মুখ দেখতে পারি? পারি না। তার মানে ওটা একদমই একদম প্লেন না। প্লেন হলে পাও পিছলে যেত, কিন্তু এই বাম্পস গুলো থাকার জন্যই আমরা পিছলে যাই না। তাহলে এই যে ফ্রিকশনাল ফোর্স, হ্যাঁ বলো। কারণ অয়েল কি করে দেয়, তুমি যখন ধরে নাও এটা মেঝে, এটা মনে করো মেঝে, তাই কি না? হবে এটা মেঝে, এবার তুমি যখন অয়েল দিচ্ছ, অয়েল কি করে, এই হাইট আর বাম্প গুলোকে প্লেন করে দেয়। এখানে অয়েল ঢুকে গেছে, বুঝা গেল? অয়েল ঢুকে গেছে এখানে। অয়েল ঢুকে গেলে সারফেসটা কি হয়ে গেল? আর এবড়ো খেবড়ো থাকলো না, প্লেন হয়ে গেল, প্লেন হয়ে গেল, সেই জন্য পিছলে যায়। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে তাহলে ফ্রিকশনাল ফোর্স মানে কি। এই যে চলে আসো, এখান থেকে ব্র্যাকেট করো, যে দা ফোর্স হুইচ অলওয়েজ অপোজ দা মোশন অফ ওয়ান বডি ওভার অ্যানাদার বডি ইজ কল্ড ফ্রিকশন। একটা বডির উপরে আর একটা বডি যখন অপোজিট ডাইরেকশনে অ্যাপ্লাই হয়,
একটা বডি মনে করো বল, আর একটা বডি মনে করো গ্রাউন্ড, বুঝে গেল? দুজন দুজনকে অপোজ করছে, তাহলে ওটাকে বলা হয় ফ্রিকশন। অপোজ মানে উল্টা দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার চলে আসো হচ্ছে আমাদের এভরিডে লাইফে ফ্রিকশনের কি কি এক্সাম্পল। দেখো, আমরা ইফ উই স্টপ প্যাডেলিং এ রানিং বাইসাইকেল, তুমি বাইসাইকেল সাইকেল চালাতে চালাতে প্যাডেল করা ছেড়ে দিলে, তাহলে কি সাইকেলটা চলতে থাকবে? না, সাইকেলটা কিছুক্ষণ চলে তারপরে স্টপ হয়ে যাবে। কেন? কারণ সাইকেলের চাকার সাথে গ্রাউন্ডের কি হচ্ছে? ফ্রিকশন হচ্ছে। এবার সাইকেলটা চলছে এদিকে, ফ্রিকশন হবে তার অপোজিটে। বুঝা গেল তো? আর গ্রাউন্ড রাস্তা কিন্তু মনে হচ্ছে প্লেন, কিন্তু ওর মধ্যেও কিন্তু এবড়ো খেবড়ো, ছোট ছোট এবড়ো খেবড়ো আছে। এই যে এখানে দেখো লেখা আছে, এই লাইনটা আন্ডারলাইন করো, যে the bicycle moving on road slows down and finally comes to stop due to the frictional force between the tire of the bicycle and the road. একই কারণে কার কার কেউ সুইচ অফ করে দিলে কারও কিছু দূর গিয়ে আটকে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে যদি নৌকা চালাচ্ছি, মনে করো কেউ নৌকা চালাচ্ছে, এইদিকে দেখো, কেউ মনে করো জলের উপরে কেউ নৌকা চালাচ্ছে। এবার নৌকা চালানোর সময় এই লোকটা, মনে করো যে লোকটা, এই লোকটা এরকম একটা জিনিস ইউজ করে, হ্যাঁ কি না? এরকম একটা জিনিস দিয়ে জলকে ঠেলে, ঠেললে তোমার নৌকাটা আগাবে। এবার এটাকে বলে হচ্ছে রোয়িং করা। এটাকে কি বলে? রোয়িং করা। এইরকম ভাবে রোয়িং করা। এবার রোয়িং করা ছেড়ে দিল, মনে করো এই ইয়েটা উঠিয়ে নিল, এটা উঠিয়ে দিল, না ডুববে না, উঠিয়ে দিল। উঠিয়ে দিলে কি হবে? জলের সাথে, ওয়াটারের সাথে বোটের নিচের সারফেসের ফ্রিকশন হবে। কিছু দূর গিয়ে থেমে যায় ট্রেন। এই একই কারণে এইটাই দেখো কি লেখা আছে, দ্য বোট, এইখানে দেখো, দ্য বোট মুভিং ইন ওয়াটার স্লোজ ডাউন এন্ড ফাইনালি স্টপ ডিউ টু দ্য ফ্রিকশন অফ ফোর্স বিটুইন দ্য বোট এন্ড দ্য ওয়াটার। ওয়াটার কিন্তু এখানে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এবার বলো, ফ্রিকশন হওয়ার জন্য দুটো অবজেক্টকে টাচ হতে হয় কি হয় না? হয়। হয়। তাহলে এটা এক ধরনের কন্ট্যাক্ট ফোর্স। দেখো এই লাইনটাও আন্ডারলাইন করে দাও। আচ্ছা, এবার এই যে অ্যাক্টিভিটিটা ফটাফট একটু শিখে নাও। তুমি মনে করো বুকটাকে এইদিকে, দেখো তুমি বুকটাকে এইদিকে ঠেললা, বুঝা গেল? হাত দিয়ে এইদিকে ঠেললা, রাইট সাইডে ঠেললা, রাইট সাইডে, তাহলে বুকটা কিছুটা রাইট সাইডে গিয়ে থেমে যাবে, ইয়েস অর নো? তার মানে ফ্রিকশনটা কোন সাইডে হচ্ছে? লেফট সাইডে হচ্ছে। বুঝা গেল? পারবা তো এটা? আর যদি তুমি বুকটাকে লেফট সাইডে ঠেলো, লেফট সাইডে ঠেলো, তাহলে মোশনটাও লেফট সাইডে হবে, ইয়েস অর নো? কিন্তু ফ্রিকশনটা কোন সাইডে হচ্ছে? তার মানে রাইট সাইডে হচ্ছে। এরকম কোয়েশ্চেন কিন্তু দেবে ছবি দিয়ে। তাহলে এই অ্যাক্টিভিটিটার নিচে ওটাই লেখা আছে, এই অ্যাক্টিভিটিটা এটাই লেখা আছে। এই যে দেখো এখানে লেখা আছে ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্টস অন লেফট সাইড যদি রাইট সাইডে ঠেলো। আর এইটাতে কি লেখা আছে যে এই যে ফোর্স অফ ফ্রিকশন ইজ অ্যাক্টিং অন দ্য অপোজিট ডাইরেকশন, এই যে টুয়ার্ডস রাইট, রাইট সাইড লেখা আছে সব। পারবা তো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা, এই অ্যাক্টিভিটি থেকে আমরা কি প্রুফ করলাম? যে ফোর্স অফ ফ্রিকশন যেই দিকে মোশন হচ্ছে তার অপোজিটে হয়, ডাইরেকশন অপোজিট টু দা ডাইরেকশন অফ মোশন অফ অ্যান অবজেক্ট। এখান থেকে এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও। এবার স্যার, ফ্রিকশনের কারণ কি? ফ্রিকশনের রিজন কি? ফ্রিকশনের রিজন দেখো তো, এইখানে মাইক্রোস্কোপিক লেভেলে অনেক এবড়ো খেবড়ো দেখা যাচ্ছে না, হ্যাঁ কি না বলো? তো মনে করো এখানে একটা উডেন ব্লক আছে, এইদিকে দেখো, এখানে একটা উডেন ব্লক রাখা আছে। এবার এটা উডেন ব্লকের নিচটাও এরকম এবড়ো খেবড়ো, এরকম টাইপের। আর উডেন ব্লকটা রাখা আছে আর একটা উডেন ব্লকের উপরে। এই উডেন ব্লকের এই সারফেসটাও মনে করো এবড়ো খেবড়ো, এরকম এবড়ো খেবড়ো। তো যখন তুমি পুশ করছো, যখন তুমি পুশ বা পুল করছো, দেখছো তো, তখন কি হয়? এই যে এই এই উডেন ব্লকের এই ইয়েটা, মানে এই খাঁজটা
এই খাঁজের মধ্যে ঢুকে যাচ্ছে তো, ইন্টারলকিং বলে এটাকে, কি বলে? ইন্টারলকিং। দুটার মধ্যে দুটা এরকম ঢুকে লক হয়ে যাচ্ছে, ওই জন্য ফ্রিকশন হচ্ছে। তুমি যদি এটাকে এই ডাইরেকশনে করো তাহলে এখানে এই দিকে ফ্রিকশন হবে, অপোজিট ডাইরেকশনে ফ্রিকশন হবে। তো এরকম মাইক্রোস্কোপিক গ্রুভস এন্ড হাইট থাকে, কি বলে এগুলোকে? এগুলোকে বলে হচ্ছে তোমার হিলস এন্ড গ্রুভস। এবার টার্মটা পেয়েছি, কি বলে? হিলস এন্ড গ্রুভস। হিল মানে উঁচু, আর গ্রুভস মানে নিচু। এটা হিল, এটা গ্রুভ। বুঝা গেল তো? এটাকে বলা হয় ইররেগুলারিটিজ অফ সারফেস। কি বলে? ইররেগুলারিটিজ অফ সারফেস। এই ইররেগুলারিটির জন্যই ওদের মধ্যে ইন্টারলকিং হচ্ছে। কি হচ্ছে বললাম? এই যে মার্ক করে দিলাম, ইন্টারলকিং হচ্ছে। একটা গ্রুভের মধ্যে আর একটা হিল ঢুকে যাচ্ছে, খাঁজের মধ্যে খাঁজ ঢুকে যাচ্ছে। তাহলে মেন জিনিস এটা, এই যে ফ্রিকশন ইজ কজড বাই দ্য ইন্টারলকিং অফ ইররেগুলারিটিজ ইন দ্য সারফেস অফ টু অবজেক্টস হুইচ আর ইন কন্টাক্ট উইথ ইচ আদার। মেন লাইন এটা। কিন্তু পড়বা কিন্তু গোটাটাই পড়বা, হচ্ছে এখান থেকে এত অব্দি গোটাটাই পড়বা কিন্তু, হ্যাঁ। অ্যাটলিস্ট একবার রিডিং পড়ে রেখো। আমি কিন্তু গোটা লাইন বাই লাইন তো আর ওরকম বোঝানো যাবে না, আমি মেন জিনিসটা কিন্তু হাইলাইট করে দিয়েছি। এগুলোকে হিলস এন্ড গ্রুভস, ইররেগুলারিটিস বলে, আর ওদের মধ্যে ইন্টারলকিং হয়। এই চারটা কি ওয়ার্ড কে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ কি না? থার্ড ব্র্যাকেটও করে রেখো এটা গোটাটা। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে, এবার তোমাকে আগে আমি বলে দিই, উডেন বক্স গুলো ছিল সলিড, ইয়েস অর নো? কিন্তু তোমাকে এখন ফ্লুইডের মধ্যেও ফ্রিকশন জানতে হবে। ফ্লুইড মানে, শুনছো তো? ফ্লুইড মানে লিকুইডও ফ্লুইড হয়, আবার গ্যাসও ফ্লুইড হয় কিন্তু। ফ্লুইড মানে যেগুলো ফ্লো করে তাকেই ফ্লুইড বলে। লিকুইড মনে করো ওয়াটার, অয়েল, এগুলো ফ্লো করে কি করে না? তাহলে এগুলো হচ্ছে লিকুইড। আর এবার বলো এয়ার, এয়ারও ফ্লো করে কি করে না? করে। তাহলে এয়ারও কিন্তু ফ্লুইড। অনেক সময় আমরা ভাবি ফ্লুইড মানে শুধু লিকুইড, না। ফ্লুইড মানে যেটা ফ্লো করে, সেটা লিকুইডও হোক, চাই গ্যাসও হোক, মানে এয়ারও হোক। বুঝা গেল তো? আচ্ছা, তো ফ্লুইডেরও কিন্তু ফ্রিকশন হয়। আর ফ্লুইডের ফ্রিকশনকে বলে ড্র্যাগ। ফ্লুইডের ফ্রিকশনকে কি বলে? ড্র্যাগ। এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। হ্যাঁ, হ্যাঁ, ফ্লুইডের ফ্রিকশনটাও বলে দিচ্ছি, দেরি হবে। ফ্লুইডের ফ্রিকশনকে বলা হচ্ছে ড্র্যাগ। আচ্ছা, তুমি বললে যে ফ্লুইডের ফ্রিকশন কিভাবে হবে। এই যে ধরে নাও, আমি বলছি এই যে একটু আগে যে তোমাকে এই বোটের এক্সাম্পলটা দিলাম, হ্যাঁ কি না? বোটে যতক্ষণ রোয়িং করছো ততক্ষণ বোটটা চলছে। রো করা স্টপ করে দিলাম, বোটটা কিছু দূর গিয়ে বোটটা কিন্তু একটু থেমে যাবে, মানে বোটের স্পিডটা অন্তত কমে যাবে। থেমে যাক না যাক, বোটের স্পিডটা কমে যাবে, হ্যাঁ কি না? কারণ ওয়াটারের মলিকিউল গুলোর সাথে, এই যে ওয়াটারের মলিকিউল গুলোর সাথে বোটের সারফেসের ফ্রিকশন হচ্ছে। বোটটা যদি বোটটা যদি এদিকে চলে, মলিকিউল গুলো অন্যদিকে ওকে ধাক্কা দিচ্ছে। কি বোঝা গেল তো? এটাই হচ্ছে। আচ্ছা, এবার মনে করো আমাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দাও তো। মনে করো এটা আর্থ। বুঝা গেল? আর্থের চারিদিকে গ্যাস আছে, ইয়েস অর নো? যে গ্যাসের লেয়ারকে কি বলে? অ্যাটমোস্ফিয়ার। ভেরি গুড, মন দিয়ে শোনো। বাবা, এটা অ্যাটমোস্ফিয়ারের লেয়ার, ঠিক। এবার এখানে একটা মিটিওর ঢুকে গেল, বড় একটা পাথর, কোন একটা থেকে বড় একটা পাথর ঢুকে গেল। বুঝা যাচ্ছে তো? এই মিটিওরটা যখন গ্র্যাভিটির জন্য আর্থের দিকে যখন ছুটে আসে, তখন ওর মধ্যে আগুন ধরে যায়, ইয়েস অর নো? এবার কেন আগুন ধরলো স্যার? এই যে এয়ারের পার্টিকেলের সাথে, এটা মনে করো পাথরটা এয়ারের পার্টিকেলের সাথে ওর ঘষাঘষি হচ্ছে। ওই ঘষাঘষি ফ্রিকশনের জন্যই হিট প্রডিউস হচ্ছে। আর হিট প্রডিউস হওয়ার জন্য মিটিওরের মধ্যে আগুন ধরে যাচ্ছে। তাহলে এয়ারেও ফ্রিকশন হয়। বুঝা গেল? একটা তুমি যখন বাইকে খুব স্পিডে যাও, তোমার চুলগুলো উল্টো দিকে চলে যায়, তার মানে এয়ারের সাথে তোমার চুলের ফ্রিকশন হচ্ছে। কি বুঝতে পারছো তো জিনিসটা? এটাই হচ্ছে
ফ্লুইডও তাই ফ্রিকশন শো করে। তাহলে স্যার এবার ফ্লুইডের ফ্রিকশনকে ওভারকাম করার জন্য কি করা যায়? যেমন মনে করো একটা এরোপ্লেন চলছে, বোঝা যাচ্ছে? এই ধরো একটা এরোপ্লেন চলছে বা একটা বার্ড চলছে, এরা ইজিলি কিভাবে এয়ার দিয়ে চলে যেতে পারে, কারণ এয়ারে তো ফ্রিকশন হয়। দেখো তো, এদের শেপটা অনেকটা এইরকম টাইপের, ইয়েস অর নো? দুই দিকে এরকম পয়েন্টেড, দুই দিকে পয়েন্টেড, মাঝখানটা মোটা, এরকম শেপকে বলে স্ট্রিম লাইন বডি। স্ট্রিম লাইন বডি বলে এটাকে। স্ট্রিম লাইন বডি হওয়ার জন্য, সামনের দিকটা এরকম চোখা হওয়ার জন্য এয়ার এরকম কেটে যায়, এয়ার পাস করে চলে যেতে পারে, এয়ার এয়ারকে ভেদ করে চলে যেতে পারে এরকম স্ট্রিম। তো এরোপ্লেনের সামনেটা এরকম চোখা হয়, কারণ এইখান দিয়ে এয়ার আসলে এরোপ্লেনের উপর দিয়ে আর নিচ দিয়ে চলে যাবে। কিন্তু এরোপ্লেনের সামনেটা যদি এইরকম টাইপের হতো, কথার কথা এরকম টাইপের হতো, তাহলে তো এয়ার অনেক বেশি ধাক্কা খেত, ইয়েস অর নো? ধাক্কা খেলে এরোপ্লেনটা ভালো করে আগাতে পারতো না। একটা বার্ড কেও দেখো, একটা বার্ডেরও দেখো সামনেটা আর পিছনটা কিরকম, এইরকম টাইপের, ইয়েস অর নো? তো সায়েন্টিস্টরা যে এরোপ্লেন, হেলিকপ্টার, রকেট যে বানিয়েছে, এগুলো নেচার থেকেই শেপ গুলো নিয়েছে, বার্ডের শেপটা বানিয়ে দিয়েছে এরোপ্লেনে, এগুলো নেচার থেকে নিয়েছি। তাহলে ফ্লুইডের, আচ্ছা এবার এটা তো এয়ার বললাম, তাছাড়াও আমি তোমাকে যদি একটা বলি যে জলের নিচে চলে একটা ভেহিকেলের নাম বলো তো, জলের নিচে। সাবমেরিন। একটা সাবমেরিনের শেপটাও অনেকটা এরকম টাইপের হয়, হ্যাঁ কি না? এই যে সামনের দিকটা এরকম চোখা টাইপের, যাতে জলকে পাস করে চলে যেতে পারে এরকম করে। একটা মাছের শেপ কিরকম হয়? স্ট্রিম লাইন, হ্যাঁ কি না? একটা ফিশের শেপও স্ট্রিমলাইন হয়, যাতে ওয়াটারকে এরকম পাস করে চলে যেতে পারে। একটা জাহাজের সামনে ওটাও এরকম এরকম টাইপের, এরকম চোখা টাইপের হয়, ইয়েস অর নো? যাতে ওটা জলের নিচে যে, নিচে যে জলগুলো আছে ওগুলোকে কেটে যাতে চলে যেতে পারে। এগুলো সব শেপকে কি বলে? স্ট্রিম লাইন বডি। তাহলে এখান থেকে ব্র্যাকেট করো, এখান থেকে the object having streamlined shape face much less friction force or drag when moving through a fluid than object which do not have streamlined shape. For example, a car, একটা গাড়ির সামনের দিকটা দেখবা একটু স্ট্রিমলাইন শেপের হয়, কার বলো। তারপরে হচ্ছে বাইকের অত হয় না, বাইক অত স্পিডে যায় না, তাই দরকার পড়ে না। আচ্ছা, তারপরে এরোপ্লেন বলো, বার্ডস বলো, সবারই স্ট্রিম লাইন বডি হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এত অব্দি পাশে স্টার দিয়ে রাখবা, আজকে দেরি হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে রকেট। রকেট, একটা দেখবা রকেট যখন লঞ্চ করে, রকেটের ওপরটা এরকম টাইপের থাকে, ইয়েস অর নো? রকেটের ওপরটা এরকম টাইপের থাকে, যাতে এয়ার কে পাস করে চলে যেতে পারে, এরকম করে এয়ার কে কেটে যাতে চলে যেতে পারে। তাহলে এইখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। এই যে দেখো একটা বোট অর লঞ্চ, দেখো সামনেটা কিরকম চোখা টাইপের, ইয়েস অর নো? তাই এটাও। এই যে শিপ বলো, সাবমেরিন বলো, বোট বলো, অ্যাকোয়াটিক অ্যানিমাল লাইক ফিশ বলো, হোয়েল বলো, ডলফিন বলো, সবাই যারা জোরে সাঁতার কাটে সবারই কিন্তু স্ট্রিমলাইন বডি হবে, টু রিডিউস দা ফ্রিকশন অর ড্র্যাগ ফ্রম ওয়াটার। আচ্ছা, ফ্রিকশন ইজ এ নেসেসারি ইভিল, এইটা আমি পরের দিন পড়িয়ে আমি নন কন্ট্যাক্ট ফোর্সে ঢুকে যাবো, হ্যাঁ। এটা শেষ করে দেবো, ঠিক আছে তাহলে করো। শেষ করবো, দেরি হয়ে যাবে না তো আবার? তোমরা কখনো ইমাজিন করেছো জুতোর সোলের নিচটা, ভাবো এটা একটা জুতোর সোলের নিচ, হ্যাঁ। জুতোর সোলের নিচটা অনেক সময় এরকম প্যাটার্ন থাকে না, হ্যাঁ কি না? এরকম অনেক প্যাটার্ন প্যাটার্ন থাকে। বাবা, এত বাংলা! জুতোর তলের নিচে এরকম হিলস এন্ড গ্রুভস থাকে, যাতে করে
ফ্রিকশনটা বেশি হয় আর তোমার জুতাটা যাতে স্লিপ না কাটে। বুঝা গেল তো? জুতোর নিচটা যদি কাচের মতো প্লেন হতো তাহলে তো তুমি পিছলে পড়ে যেতাম। তাহলে এটা একটা এক্সাম্পল, ফ্রিকশন এনেবলস আস টু ওয়াক উইদাউট স্লিপিং। ইভেন এদিকে তাকাও, তুমি যদি খালি পায়েও হাঁটো তোমারও পায়ের মধ্যে এরকম গ্রুভস এন্ড হিলস আছে, এই যে এরকম, হ্যাঁ কি না? যদি আরো মলিকিউলার লেভেলে দেখো, আমাদের আমাদের পায়ের পাতাটা কিন্তু একদম সমান নয়, একটু উঁচু নিচু হয় এরকম, একটু উঁচু নিচু হয়, খুবই কম কিন্তু হয়। তাহলে এটার জন্য এই যে দেখো আমাদের সারফেসের সাথে ইন্টারলকিংটা হয়, এই যে সারফেসের সাথে ইন্টারলকিং হয়, তো আমরা পাকে এইদিকে মুভ করলে ফ্রিকশন এইদিকে হবে, তো ইজিলি আমরা সামনের দিকে মুভ করতে পারি। বুঝা গেল তো? তাহলে ফ্রিকশন, we can walk on ground because friction between the sole of our shoe and ground prevents us from slipping over the ground। এই যে এবড়ো খেবড়ো হওয়ার জন্য ভালো গ্রিপ হয়, কিন্তু স্লিপারি গ্রাউন্ডে আমরা কেন করতে পারি না? কারণ স্লিপারি গ্রাউন্ডে ফ্রিকশন খুবই কম, তাই আমরা ভালো গ্রিপ পাই না, তাই আমরা স্লিপ করে যাই। 2 নাম্বার, আচ্ছা কয়টা আছে এরকম 1 2 3 4 করে দেখো তো। চারটা, আচ্ছা তাহলে করে দিচ্ছি। 7টা টোটাল? ও তাহলে তো, আচ্ছা তাহলে তাড়াতাড়ি করি চলো। ফ্রিকশন থাকার জন্যই কার রোডে মুভ করতে পারে স্কিডিং না করে। স্কিড মানে স্লিপ না করে। যদি দেখবা কারের টায়ারে, দেখো কারের, মনে করো এটা একটা 3D টায়ার আঁকাচ্ছি, কারের টায়ারেও এরকম অনেক এবড়ো খেবড়ো দাগ করা থাকে, গর্ত গর্ত থাকে, হ্যাঁ কি না? আর রোডও এরকম একটু এবড়ো খেবড়ো হয়। তো ইন্টারলকিংটা ভালো হবে গাড়ির টায়ারের এবড়ো খেবড়ো সারফেসের সাথে রোডের এবড়ো খেবড়ো সারফেসের ইন্টারলকিং, আমি একটু আগে ইন্টারলকিং কথাটা ইউজ করছি কিনা, ওই ইন্টারলকিংটা ভালো হয় জন্য গ্রিপ ভালো পায়, তো সেই জন্য গাড়ি স্কিড করে না, প্লাস ব্রেক করলেও গাড়িটা সঙ্গে সঙ্গে থেমে যায়। তাহলে এইটা একটা হয়ে গেল। আচ্ছা 3 নাম্বার চলে আসো, যদি তোমার পেপারটা, এইদিকে দেখো, তোমার পেপারটা যদি একদম প্লেন কাচের মতো হতো তাহলে কি তুমি পেন্সিল বা পেন দিয়ে লিখলে তার উপরে কি কোনো দাগ বসতো? বসতো না। কাচের উপরে কি কিছু লেখা যায়? লেখা যায় না, কিন্তু পেপারের উপরে লেখা যায়, কারণ পেপার দেখে মনে হয় একেবারে প্লেন, কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলে দেখলে ওর মধ্যে এবড়ো খেবড়ো আছে, ওই এবড়ো খেবড়ো থাকার জন্যই ফ্রিকশন হয়, ফ্রিকশন হওয়ার জন্যই আমরা রাইট অ্যান্ড ড্র অন পেপার করতে পারি। আমরা গ্লাসের উপরে, গ্লাসের নিচে দাগ দিয়ে দাও, গ্লাসের উপরে কিন্তু আমরা করতে পারি না। আচ্ছা তারপরে 4 নাম্বার চলে আসো, এই যে দেখো, ভাবো এটা হচ্ছে একটা, ভাবো এটা হচ্ছে একটা ম্যাচ স্টিক্স, ম্যাচ বক্স, ভাবো এটা হচ্ছে একটা ম্যাচ বক্স। এবার ম্যাচ বক্সে আমরা এই দিকটা দেখবা যেখানে আমরা ম্যাচ স্টিকটাকে ঘষি ওই দিকটাতে এরকম এবড়ো খেবড়ো থাকে, হ্যাঁ কি না? তো যখনই আমরা ম্যাচ স্টিক্সকে এর উপরে ঘষবো, এই যে যখন ফ্রিকশন হবে তখনই তো ম্যাচ স্টিকটা জ্বলবে, ইয়েস অর নো? তো যদি এটা একদম প্লেন হতো, এই সারফেসটা যদি একদম প্লেন হতো তাহলে কি ম্যাচ স্টিকটা জ্বলতো? জ্বলতো না। ফ্রিকশন হওয়ার জন্য হিট প্রডিউস হয়, আর হিটের জন্যই তোমার ম্যাচ স্টিকটা জ্বলে ওঠে। এইখানে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, কোন লাইনটা বলতো? এই যে এই লাইনটা, when we rub a matchstick against the rough side of a matchbox, the friction between the head of the matchstick and rough surface of the matchbox produce heat। এখানে হিটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি ইম্পর্টেন্ট বললাম? হিট। যখন তুমি তোমার দুটো হাতকে ঘষো তখন হাতটা গরম হয়ে যায় কিনা? তাহলে এর থেকে কি প্রুফ হলো? ফ্রিকশনের জন্য কি প্রডিউস হয়? হিট প্রডিউস হয়, এটা মনে রাখবা। আচ্ছা এবার 5 নাম্বারে চলে আসি। ও ওটা হয়ে গেল তো, কিন্তু ফ্রিকশনের জন্য আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ফ্রিকশনের কি বললাম? ওগুলো অ্যাডভান্টেজ, কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে। স্যার ডিসঅ্যাডভান্টেজ কি? জুতোর সোল অনেক সময় ওয়্যার মানে কি ছিঁড়ে যায়, এই ফ্রিকশনের জন্য অনেক সময় জুতোর সোল একেবারে ঘষে যায়, বা চলতে চলতে জুতোর সোল একেবারে ছিঁড়ে যায়, হ্যাঁ কি না? তাহলে এটা হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে, এই যে ধরো মেশিন পার্টস গুলো,
ধরে নাও এটা কোনো একটা মেশিন, গাড়ির কোনো মেশিন। এই যে 1 নাম্বার মেশিন পার্ট, এই যে এটা 1 নাম্বার দিয়ে দিলাম, আর এটা মনে করো 2 নাম্বার মেশিন পার্ট, এটা 2 নাম্বার। তো এই দুটো মেশিন পার্ট নিজেদের মধ্যে ঘষাঘষি হচ্ছে কি না? ঘষাঘষি হতে হতে এই মেশিন পার্ট গুলো দেখো, মেশিন পার্ট গুলোর মধ্যে ফ্রিকশন হওয়ার জন্য মেশিন পার্ট গুলো কিন্তু অনেক অনেক সময় কি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তাই ড্যামেজ কে কমানোর জন্য কি দেয় বলতো? অয়েল দেয়, অয়েল দেয়, মেশিন পার্টসে অয়েল দেয় বা লুব্রিক্যান্ট দেয়। লুব্রিক্যান্ট দেয় যাতে অয়েল ফ্রিকশনটা একটু কম হয় আর স্মুথ যাতে হয়, আর পার্টস গুলো যাতে অনেক দিন টিকে থাকে। কি পারবা তো? আচ্ছা। কি দেখছো? এদিকে দেখো, তুমি শুনছো না? শুনছো তো? তাহলে ফ্রিকশন ওয়্যারস আউট দ্য রাবিং মেশিন পার্টস। যেমন এই যে এই জিনিসটার নাম হচ্ছে গিয়ার, এই গোটা জিনিসটার নাম কি বললাম? গিয়ার বলে। যখন দুটো এরকম হুইল পাশাপাশি জয়েন করা থাকে, একটা ঘুরলে আরেকটাও ঘুরবে, এগুলোকে গিয়ার বলে। তো এগুলো রাব এগেইনস্ট ইচ আদার কনস্ট্যান্টলি, ডিউ টু ফ্রিকশন দ্য রাবিং পার্টস অফ মেশিন ওয়্যার আউট গ্র্যাজুয়ালি। ওগুলো নষ্ট হয়ে যায়, সেই জন্য ওগুলোকে রিপ্লেস করতে হয়, আর না হলে অয়েল দিতে হয়। আচ্ছা, আর এই ফ্রিকশন হতে হতে তুমি অয়েল দিচ্ছ না, তাহলে কি হবে? মেশিনের এফিসিয়েন্সি কমে যাবে, মেশিনের কাজ করার যতটা ক্ষমতা ওটা কমে যায় ধীরে ধীরে। যে এই যে সাম অফ দ্য এনার্জি সাপ্লাইড টু দ্য রান মেশিন ইজ ওয়েস্টেড ইন ওভারকামিং দ্য ফ্রিকশন বিটুইন ইটস মুভিং পার্টস, এন্ড সাম অফ দ্য এনার্জি ইজ ওয়েস্টেড ইন হিট এনার্জি জেনারেটেড বাই মেশিন। এই যে লাস্টেরটা, এই লাস্টেরটা বোঝাতেই এখন আমার 3 মিনিট টাইম লাগবে। আমাকে একটু টাইম দাও, এইদিকে দেখো। আচ্ছা, মনে করো, দেখছো তো? হ্যাঁ। মনে করো এটা একটা মেশিন পার্ট, আর মনে করো এটা আর একটা মেশিন পার্ট। যেরকম গিয়ার ড্র করেছে বইতে, আমি ওরকমই ড্র করছি। এবার যখন এই মেশিন পার্ট গুলোর মধ্যে টাচিং হবে, ইয়েস অর নো? টাচ হলে কি হবে? ফ্রিকশন হবে। টাচ হলে ফ্রিকশন হচ্ছে। এবার ফ্রিকশন কি এক ধরনের ফোর্স কিনা? আমার কথাটা শুনলা তো? ফ্রিকশন কি এক ধরনের ফোর্স, কিন্তু ফোর্সটা কোন দিকে হয়? ফোর্সটা কোন দিকে হয়? অপোজিটে হয়। আমি শিখালাম না, বলটা যেই দিকে যাচ্ছে ফ্রিকশন তার অপোজিটে হবে গ্রাউন্ডে যাওয়ার সময়। আর ফ্রিকশন হওয়ার সময় একটা জিনিস তৈরি হয়, মেশিন গরম হয়ে যায়। তার মানে ফ্রিকশন হলে কি প্রডিউস হচ্ছে? হিট প্রডিউস হচ্ছে। এবার আমার কথাটা শোনো। তুমি এই মেশিনকে চালানোর জন্য ইলেকট্রিসিটি দিচ্ছ, প্লাগের সাথে কানেকশন করে কি দিচ্ছ? ইলেকট্রিসিটি দিচ্ছ। এবার তুমি মনে করো 500 ওয়াট ইলেকট্রিসিটি দিচ্ছ, 500 ওয়াট। 500 ওয়াট ইলেকট্রিসিটি দিলে এই মেশিনটা চলবে। কিন্তু এই 500 ওয়াটের মধ্যে অনেক এনার্জি এই অপোজিট যে ফোর্স মানে ফ্রিকশনটাকে ওভারকাম করার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। মনে করো 200 ওয়াট এখানে নষ্ট হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? আর হিটটাকে ওভারকাম করার জন্য কিছু এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে, মনে করো 100 ওয়াট এনার্জি এখানে নষ্ট হয়ে যাচ্ছে। আমি মাইনাস দিয়ে লিখলাম কিন্তু, হ্যাঁ কি না? তাহলে 500 থেকে 200 মাইনাস হলো ফ্রিকশনকে ওভারকাম করার জন্য, আরো 100 মাইনাস হলো হিটকে ওভারকাম করার জন্য। তার মানে মেশিনটা শুধু কাজ করছে কত ওয়াটের? 300 মাইনাস করো, মাত্র 200 ওয়াটের কাজ করছে। তুমি এনার্জি দিচ্ছ 500 ওয়াট, কিন্তু মেশিনটা কাজ করছে কত ওয়াট? 200 ওয়াট। কেন? কারণ কিছুটা এনার্জি কে খেয়ে নিল? ফ্রিকশন খেয়ে নিল। কিছুটা এনার্জি কে খেয়ে নিল? হিট খেয়ে নিল। বুঝলা তো ব্যাপারটা? এটা হচ্ছে এই লাইনটার মানে, যে এফিসিয়েন্সি কমে যাওয়ার মানে। 3 মিনিটই লাগলো দেখো। যে এই যে এনার্জি is wasted in overcoming friction between its moving parts, and some of the energy is wasted in heat energy generated by machine. এটার জন্য মেশিনের কি কমে যাচ্ছে? এফিসিয়েন্সি। তুমি দিচ্ছ 500, এক্সপেক্ট করছো মেশিনটা অ্যাটলিস্ট 500 না হোক 400 তো দিবে, কিন্তু ওখানে দিচ্ছে 200। তার কারণ হচ্ছে কিছুটা ঘষাঘষিতে চলে গেল ফ্রিকশনে, আর কিছুটা যে হিট গরম হয়ে যাচ্ছে মেশিনটা, ওটাতে কিছুটা এনার্জি খেয়ে নিল। তাহলে এত
এত অবধি আমাদের পড়া শেষ, এর পরের দিন নন কন্ট্যাক্ট ফোর্স হলেই আমাদের কাজ হয়ে যাবে। চলো ছুটি।